উম, আমি কি শুরু করবো ভাইয়া? হ্যাঁ, শিওর। আচ্ছা, প্রথমেই বলতে চাই যে এটা আসলে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ছিল না। আম, এই টোটাল জার্নিটাই ছিল অ্যাডমিশনের জন্য। তো প্রথমে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই আসলে প্রিপারেশন নেওয়া। কিন্তু ওই টাইমটাতে আসলে অনেক বেশি পরিমাণে প্রস্তুতি নেওয়ার পরেও মানে সঠিক দিক নির্দেশনা এবং হচ্ছে কি কি পড়তে হবে, কিভাবে আগাতে হবে, এই জিনিসগুলোর ব্যাপারে মানে এই জিনিসগুলোর জন্য আসলে হযবরল হয়ে যায়। যার জন্য আসলে যে তে আসলে স্লিপ খাই। তো এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরে এর পরবর্তী অ্যাডমিশন গুলোতে যেভাবে নিজেকে আর কি নিজের ল্যাকিংস গুলো বুঝতে পারি, এগুলো কিসের জন্য আসলে হয়নি বা বেসিক ইয়াগুলো। কনসেপ্ট গুলো, রাইট। তো আসলে এরপরে হচ্ছে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি। তো অনেকেই বলতে থাকে যে আসলে 10-12 ঘন্টার একটা প্রিপারেশন। তো এটা শোনার পর আসলে দু ধরনের মানুষের টা থাকে যে একজন ভাবে যে আর আরেক দল ভাবে যে মাত্র 10-12 ঘন্টা, কেন 13-14 ঘন্টা পড়লে কি সমস্যা। তো আমি বলবো যে আসলে আমাদের কোথায় ল্যাকিংস বা আমাদের কি কি পড়া উচিত মানে কেবলমাত্র আমরাই জানি, আমরাই হুম, বুঝি। তো সেখানে 10-12 ঘন্টা বলতে কোনো ওয়ার্ড নাই আসলে। আসলে দেখা যায় যে যখন একটা রুটিনের ভিতরে নিজেকে গুছিয়ে নেওয়া যায় এন্ড ওই রুটিনের ভিতরে নিজেকে ঢুকিয়ে ফেলা যায়, তখন তখন আসলে 10-12 ঘন্টা মানে সময়টা আসলে মাপা যায় না তখন। হুম। মানে দেখা যায় তখন মনে হয় যে মানে আরেকটু কিভাবে নিজেকে ডেভেলপ করা যায় একটা রুটিনের ভিতরে, এই তো। আর জার্নিটা আসলে প্রথমেই বলেছি যে জাহাঙ্গীরের জন্য Exactly. ছিল না। তো জাহাঙ্গীরনগরে হয়েছে, অনেকেই হচ্ছে হুম। জাহাঙ্গীরনগরের জন্য আলাদা আলাদা কোচিং করে। But তো তারপরে মিস সেক্ষেত্রে করে। অনেকে দেখা গেছে যে চান্স না পেয়ে তারা অনেক বেশি হতাশ। তো এটা বলবো যে অবশ্যই লাকের ব্যাপার অ্যাডমিশন, তার এক্স্যাক্টলি। সাথে সাথে হার্ড ওয়ার্ক তো আছে। পরিশ্রম, নিজের সঠিক দিক নির্দেশ, তো এই ব্যাপারগুলো নিয়ে। তো কি মনে হয় তো উইদাউট ভালো প্রিপারেশন লাগছে যে দ্বিতীয় জাহাঙ্গীরনগরে স্থান, থেকে? কিন্তু আসলে নিজে আর কি রেডি ছিলাম না এটার জন্য। আসলে আমি এখনো বিশ্বাস করতেছি না যে এটা আসলে আমার রেজাল্ট। এটার জন্য আসলে আমি মানে কি বলা উচিত জানি না। আচ্ছা, আর জুনিয়রদের জন্য কোনো কিছু বলার? আই থিঙ্ক খুব সুন্দর করে শুনলে জিনিসটা মোটিভেট হইতে পারে মানে 100% হবেই। এটা নির্মল, কারণ টপারের মুখে কোনো কিছু শুনতেছে না। লাইক আপনি একদিন আগে সেই কথাগুলো বলেন, কেউ শুনবে না, অসম্ভব বলতেছেন। আর নিজেও বুঝতে পারতেছেন যে না, অনেকেই শোনার জন্য ওয়েট করতেছে যে না। অনেকে এটাও জিজ্ঞেস করবে যে আপু আপনি কোন মানে কি বলে কি ভাত খাইতেন, মোটা নাকি, মানে এই রিলেভেন্ট কোশ্চেন গুলো থাকে না, এই টাইপ। তো জুনিয়রদের জন্য যদি কোনো কিছু বলার থাকে। জুনিয়রদের জন্য আসলে আমি নিজেকে বুঝেছি যে অ্যাডমিশনের টাইমটা তো অনেক বেশি পাজল থাকি আমরা, হুম, হুম। যে অমুক কোচিং ভালো হবে নাকি অমুক কোচিং ভালো হবে, অমুক বই ভালো হবে নাকি অমুক স্যারের বই ভালো হবে। এই জিনিসগুলো রেখে আমি বলবো যে আসলে মেইন বইটা বা মেইন বইটা করে আসলে নিজেকে মানে নিজের কোথায় বুঝে নিজে ফ্যাক্ট না, ফ্যাক্ট না আসলে আসলেই ফ্যাক্ট জেনে বলি নিজেকে নিজে কতটুকু দিতে পারলাম, নিজে কতটুকু করতে পারলাম। কারণ আমি যে কোচিং করি, যে স্যারের কাছে, তারা হচ্ছে আমাদের চেষ্টা দেওয়ারই ট্রাই করি, কিন্তু ডিপেন্ড করবে যে আমি কতটুকু নিতে পারতেছি বা আমি কতটুকু সেখান থেকে বুঝতে পেরেছি। তো পুরো ব্যাপারটা আসলে নিজের কাছে। তো আসলে এটা কোনো ফ্যাক্ট না যে বই খারাপ, আমার কাছে কোনো ফ্যাক্টই মনে হয়। ঘুরায় ফিরে যে কথা বারবার বলি, বাট চাইলে নিজের মধ্যে আত্মস্থ করে নিজের মধ্যে পড়াশোনার এমন একটা মেন্টালিটি তৈরি করতে হবে যে আমারই যাতে মনে হয় যে আমি ঘুরতেছি, এটা আমি করলে আমি ভালো লাগছে, আমি হয়তো এই জিনিসটা নিজে পরীক্ষা নিতে পারতাম। এটা হলো এক্সাক্ট প্রিপারেশন। এই প্রিপারেশনটা আসলে সবাই নিতে পারে না। নিতে পারে না বলতে মানে তারা নিজের মন কন্ট্রোল করতে পারে না এই জায়গায়। মানে এরকম ফলো হয়ে যায়। আবার অনেকে বিভিন্ন ব্যাপারে ডিস্ট্রাক্টেড, অনেক ব্যাপার আছে। যাই হোক, এটা ছিল আপাতত ব্যাপার, বা আরো যে কিছু বলার থাকলে বলতে পারে না। সবাই জাস্ট 5 মিনিট যে রিলেভেন্ট টাইম দিয়ে দিলাম, বা যদি কোনো কিছু আর যদি কোনো কিছু বলতে চাই ভাবেন। না আসলে রেজাল্ট পাওয়ার পর নিজেকে নিজেকে বিশ্বাস করছিলাম না। তো মাকে বলছিলাম যে আসলে এটা ভুলে যেতে হবে, কারণ সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। তো ওইটার জন্য আসলে হবে, তো এই রেজাল্ট জন্য এটা ভুলে যেতে হবে। এটা যদি না ভুলতে পারি তাহলে আসলে আবার সেই পড়ার ওই জোরটা পাবো না হয়তো বা। কিন্তু একদিকে এটা ঠিক
যে মনোবলটা বেড়েছে, যে আত্মবিশ্বাসটা যে আমি পারবো, এই জিনিসটা হচ্ছে বেড়েছে। এই জিনিসটা নিয়ে আসলে এখন পরবর্তী ধাপের জন্য এগিয়ে যেতে হবে, এইটাই আর কি। আচ্ছা, জাহাঙ্গীরনগরে তার চলে আসবে আবার, তাহলে কি অন্য কোনো সাবজেক্টের উপর একটা ফ্যাসিনেশন কাজ করে, লাইক ইসলামিক বলবো, ল, ইকোনমিক্স, আইআর, এগুলো, ল? জার্নালিজম আছে, জার্নালিজম, আইআর, এই জিনিসগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এই তো টোটাল ব্যাপার। মানে যাই হোক, মোটামুটি আমরা রিলেভেন্ট যা যা জানার ছিল জানতে পারছি। আই থিঙ্ক এতটুকুই। মানে এক্সট্রা যে কথাগুলো এইটা সেইটা কি করবো না করতে অত কিছু দরকার নেই। সবার জন্য ব্যাপারটা এরকম। এতটুকু জানলে আমার মনে হয় জিনিসটা একদম পারফেক্ট বুঝতে পারবে যে মেইন এক্সাক্ট ওইটাই আপু বলে দিচ্ছে কিভাবে তুমি পড়বা। ইনডাইরেক্টলি ঘুরায় ফিরায় বলতো এই যোগ্যতা অ্যাজ এ ভার্সিটি স্টুডেন্ট মানে হচ্ছে ইট ক্যান বি থাকতে হবে। এই তো ছিল আপু। হ্যাঁ, মানে শুধু পড়লেই হচ্ছে না, মানে নিজেকে আমি এক্সাম হলে গেলাম, এক্সাম হলে কিন্তু আসলে হচ্ছে যে খেলাটা, মানে কোচিং পাওয়ার পরে আমি কতটুকু নিজেকে ঠিক রাখতেছি, কিভাবে হচ্ছে প্রেজেন্ট করতেছি। হ্যাঁ, ঠিক আছে একটা। আমার just a second. আমার মনে হয় মাঝখানে net ছিল, যাই হোক, হ্যাঁ ধরতে পারছি। আর কোনো কিছু বলার থাকলে এখানে carry on. এটাই বলেছি যে আরো সে নিয়ে পরীক্ষায় কিছু কমন পড়লো না, বা কিছু সিলিন্ড্রিকের জন্য সে চান্স পেল না। তো পরীক্ষার হলে আসলে নিজেকে ঠিক রাখা, এটা আসলে অনেক বড় ব্যাপার। যখন কমন পড়ে না তখন নিজের লজিক দিয়ে, মানে বিভিন্ন ভাবে নিজেকে যা করে নিজের এতদিনের যে এক্সপিরিয়েন্স পড়ালেখার, এই সব জিনিসগুলো আসলে মানে একটা জানিয়েছিলেন যে পরীক্ষাটা কিভাবে ব্যাপারটা থেকে অনেকবার ধরে ধরে সহজ কথা ভাই, যে ইউ হ্যাভ টু বি ট্যাক্টফুল। ট্যাক্টফুল না হইলে সেটা না হলে তোমার কেউ দাম দিতে দেবে না, তুমি কোন জায়গায় দাম পাও না। মানে নর্মাল ভাষাই বলছি, একদম নিজে নিজেকে অন্যদের থেকে মানে exceptional বানাইতে হবে। কারণ বানানোর জন্য যদি ট্যাক্টফুল হয়ে যায় নিজের মতো করে সেটা সাজাই নিতে হবে। এই ছিল টোটাল ব্যাপার। এবার আপনি শেয়ার করলো, আমরা জানতে পারলাম আপুর পজিশন জানিয়ে দিচ্ছি ইন্টারভিউ। তো উনি শুরুতেই বলেছে, তাও আমি আর কি আজ ইন্টারভিউ ক্যাপচার করলাম আমার পজিশনে। এবার কোনো যে কোনো একজন মানে জলাবাদের গুণে যে আপনাকে আগে আসতে হবে এরকম কোনো কিছু না। It can- কতটা ক্লিয়ার আসছে না আপনার? হ্যাঁ, clear করার আমি তো যেটা অলরেডি শুরু করে দিচ্ছি। ল্যাপটপে এটা যেটা নিয়ে আর কি আজকে এই সারাদিন তো আমি বুঝতে পারছি না কেমন রেকর্ডিং হচ্ছে। কারণ মোটামুটি একটু কষ্ট করে নিতে হবে, কারণ এখন লাগানোর কথা বললাম না। এরপরে যেটা যেখানে এখন মানে ক্যামেরাটা অন করে শেয়ার করে দিই। নিজেদের মধ্যে ঠিক করবেন, কে অন করতে হবে, এই তো পরীক্ষাটা সহজ জিনিস। ভাইয়া আপনার কথা ক্লিয়ার আমি জোরে কথা বলি, এখন দেখেন তো শুনতে পারেন না, হয়তো আমার মাইক্রোফোন।
একটু কষ্ট করে শুনে নেন, সেটা উপায় নাই এখন। আর নিজে ইয়ারফোনটা টানতে গেলে আবার অনেক টাইম নষ্ট হবে। আমি ছাদে বসে আছি বলতে গেলে, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাদ। যেখানে আমি করি করে বলি, আমি আমার সাথে কথা তো বলতে হচ্ছে, আপনারা শেয়ার করতেছেন, তো আমার কথা মোটামুটি কম শুনে গেলে অভাব নেই। আর এখানে রেকর্ডিং হচ্ছে, এখানে একদম ফুল শোনানো যাবে, এখানে কথা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পারতেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। কাম করা তখন সবার খুব ভালো হবে, কারণ জাহাঙ্গীরনগর ওই পজিশনে এটা হতো না ভালো কিছু করা। আর চট্টগ্রাম তো সেখানে কোনো ব্যাপার নেই, মানে যেখানে ধরাবাদের মধ্যে থেকে আসে। আমি যদি
মিউট করুন। আপু বললাম একটু মিউট করলে দেন শুনতে পারবেন, একটু মিউট করেন। মিউট করলেই হবে। আচ্ছা এখন মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাবে। অ্যাকচুয়ালি যে বললাম না কি বলে মাইক্রোফোন ছিল না, সেই জন্য ডাবল কথা দিতে দিলাম। কথা হয়েছে যে যদি বলতে চান পরীক্ষা হলো মানসিক প্রস্তুতি, ওই টাইমটা যদি মানে সেখানে উপস্থাপন করতে নাই পারে সে কোনো লাভ নেই। এইটা ছিল আপুর টোটাল ফেয়ার জানা সম্পর্কে। আর এরপর যেগুলো একজন ক্যামেরা অন করি করে বলি তার কিরকম মানে এক্সপিরিয়েন্স কিরকম, ফিলিংস কিরকম ছিল। আচ্ছা একটু জোরে, একটু জোরে জোরে একটু জোরে। আমার আসলে নিজেদের প্রতি প্যাটার্নটা দেখলাম তখন যেটা মনে হচ্ছে জাহাঙ্গীরনগর অন্যগুলো একটু আলাদা। তখন জাহাঙ্গীরনগর একদম বাদ দিয়ে দিতাম। তো আমি রাস্তা দিয়ে সব দিয়ে দিতে ঢাবির পরে ঢাবির করি নাই রাজশাহী আপনি জানেন করি নাই কারণে আমার আমি রাজশাহী থেকে আসার পর পুরোটা দিন জাহাঙ্গীরনগরের ভর্তি করি আগের দিন পর্যন্ত আমি বাহিরে সকালে বের হয়েছি, রাত্রে আসছি 10টা বাজে, কোনো ফিটনেস নাই। আমি রাত্রে বাসায় এসে একটা ঘুম দিব, উঠবো সকালে, উঠে উঠতে যে জাহাঙ্গীরনগর চলে যাবো, এমন একটা ইয়া ছিল। জাহাঙ্গীরনগর যাওয়া পর্যন্ত এরকম ছিল, হলেই গেছি, কোনো রকম কোনো ফিলিংস নাই। কারণ আমার মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে আমি জাহাঙ্গীরনগরের কষ্ট প্যাটার্নটা একটু অন্যরকম। কষ্ট এটা হবে না, আমি চবি আর রাবিনে ভাবি। পরে যেটা হলো যে আমি যখন বসলাম, তো আমার হচ্ছে কাটমার্ক সম্পর্কেও ইভেন জাহাঙ্গীরনগর সম্পর্কে আমি ধারণা নিই নাই, যেহেতু আমি এখানে আগ্রহী না। আমার কথা হচ্ছে আমি পারবো না, আমি এটা নিয়ে কোনো প্যারা নিই নাই। তো আমি মানে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে কোনো আগ্রহ মানে ইয়া নেই নাই। তারপর দেখলাম প্রশ্নটা দেখলাম ভালো মতো, দেখার পর আনসার শুরু করলাম, দেখলাম যে অনেক কিছুই কম। আমি ভাবি নাই জাহাঙ্গীরনগর এত সহজ প্রশ্ন করবে, আমার মেরিট অনেক পেছনে, তারপরেও আমি ভাবি নাই, কারণ আমার হচ্ছে এর কারণে হয়তো আমার একদম পিছিয়ে গেছে। মানে জাহাঙ্গীরনগরের থেকে অন্তত এত সহজ প্রশ্ন আশা করি নাই আর কি। আমি আমি ধরে রাখছিলাম এখানে আসছি হাওয়া খেতে আসছি, চবিতে পরীক্ষা দিব। চবিতে আবার আমার চাচা হচ্ছে 1984 সালের চবি পলিটিক্যাল সায়েন্সের, ভাবছিলাম যে ওনার ডিপার্টমেন্টেরই হয়ে যাবো, বা আপনিও পলিটিক্যাল সায়েন্স বুঝতেছিলাম, বা রাবিতে যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। রাবি কোনোভাবেই ইয়া হয় নাই, আমার এটা নিয়ে কোনো আশাও ছিল না। যখন পরীক্ষা দিয়ে বের হয়েছি, বের হওয়ার পর থেকে আমার কোনো আশা ছিল না, এবং এখন পরীক্ষার হলে আমাকে আশা দেখাইছে। এখন আশাটা পূরণ না হওয়া পর্যন্ত আমি ঠিক থাকতে পারবো। এটাই তো পরীক্ষার হল থেকে আসার পর থেকে এখন পর্যন্ত পুরোপুরি আমি মানে নার্ভাসনেস কাজ করতেছি। তো একটা আগ্রহ যে কখন রেজাল্ট দিবে বা কি হবে। কালকে রাত্রে অনেক রাত জায়গায় ছিলাম যে রেজাল্ট দেয় কিনা, আজকে পরে পরে উঠছে
হচ্ছে আবারও অপেক্ষা করতেছিলাম রেজাল্ট দেয় কিনা। তো তারপরে রেজাল্ট দিল। কথা হচ্ছে যে আমি খুব অল্প সময় সময় এবং এই আসলে এটা আমার জন্য থাকতো, কারণ আমি ভাবিনি যে এত অল্প সময়ে অল্প প্রিপারেশনে মানে এরকম কিছু হবে। বা আমি রাবিতেও পরীক্ষা দিচ্ছি, রাবিতেও এত ভালো পরীক্ষা দিতে পারবো তো সবাই যে বলে যে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন সম্পূর্ণ আলাদা, এখানে মানে আলাদাভাবে প্রিপারেশনের চান্সই পাওয়া যায় না, মানে এটার ক্ষেত্রে গিয়ে কি বলবেন, কে কি বলবেন যে মানে এটা সত্যি? যদি তাই না, হতো, ইংলিশটা আলাদাই হয়। ইংলিশ মানে অন্য যা পাড়া পাড়া গেলে হুম, ইংলিশটা আসলে একটু ইংলিশ তো ওরা ক্লিস টফেলস ক্যাটাগরিটা ফলো একটু করে। অন্যরকম। আমি মার্কস আনসারও কম করছি খুব, এই কারণে আমার ইংলিশ কোনো মেরিটই দেয়নি। আনসার একদমই কম করছি, 72টা আনসার করছি, তার মধ্যে হচ্ছে ইংলিশই মনে হয় যে আমার 5 থেকে 6টা ছেড়ে আসে। হুম হুম। কারণ ইংলিশটা নিয়ে আমার সবসময় আছে, এই কারণে এটা স্কিপ করে আসতাম আর কি। জাহাঙ্গীরনগরে ইংলিশে একটু অন্যভাবেই করতে হয়, যদি ওটা ক্লিস টফেলস ওরা বিবি প্যাটার্নটা ফলো করে। আর নর্মাল রাবির ইংলিশটা সবচেয়ে সহজ হয়, মানে একদম ছোট ছোট কোশ্চেন মুখে উঠাই দেওয়ার মতো। যাই হোক, এই ছিল টোটাল ব্যাপার। আপনার আর ন্যারেশন ভয়েস এক কোশ্চেন থেকে চলে আসে, মানে হুম, প্রশ্ন চলে আসে। আর এগুলো তো একদম ইজি কনসেপ্ট। এইটা ছিল ব্যাপার। আরেকটা ব্যাপার আমার যেটা মনে হয় যে আমরা যারা গ্রামার শিখি, মেইন যেভাবে শিখি, এই শেখা সবাই অ্যাডমিশন টাইমেই শেখে, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত যা শেখানো হয়। ভাই, আমি একটা পোস্ট দিছিলাম এটা নিয়ে পর্যন্ত যে কি শেখা, এখন এসব মানে অ্যাক্টিভ প্যাসিভ বোঝে না। এই পর্যায়ে যখন এসে অ্যাক্টিভ প্যাসিভ বোঝে না, আমাকে বলা হয় অ্যাক্টিভ কি প্যাসিভ কি, তখন তো মনে হয় ভাই তুমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কি করে আসছো, এরকম একটা ব্যাপার স্যাপার মনের মধ্যে কাজ। তো যাই হোক, সবাইকে মানে কি বলবো, এইরকম একটা ফলাফল, তাও জাহাঙ্গীরনগর নিয়ে সবার একটু হাইপ কাজ করে যে জাহাঙ্গীরনগর মানে এটা একটু অন্যরকম। সেকেন্ড টাইম 90% চান্স পাই, এটা সেটা। বাট এখানে যারা আছি একদম ফুল ফার্স্ট টাইমার, এটা ভালো ছিল। এই তো টোটাল ব্যাপার জানলাম, শুনে খুব ভালো লাগলো। জুনিয়রদের উদ্দেশ্যে কোনো কিছু বলার জন্য এমনি প্রিপারেশন নিও, এটাই কোনো কিছু। আমার জুনিয়রদের মানে উদ্দেশ্যে যেটা বলার আছে সেটা হচ্ছে যে ফাঁকিবাজ হয় আমার মতো হয়, মানে আমার মতো সবাই না, ফাঁকিবাজ যদি না হয় তাহলে হচ্ছে আগে থেকে শুরু করা উচিত। আমি যদি ফাঁকিবাজ, আমার একটু প্যারা নিতে হয়েছে সে সময়। ইভেন হচ্ছে আপনার মানে মানসিক প্যারাটা বেশি, মেন্টাল প্রেশার। পড়ার প্যারার চেয়ে মানসিক প্যারাটা বেশি হয়েছে আমার সে সময়, যে আমি পারবো কি পারবো না। ইভেন যদি জাহাঙ্গীরনগরে মানে এখন এরিটটা না আসতো, তাহলে যেটা হইতো যে আমি একটু বেশি হতাশ হয়ে যাইতাম, মোটামুটি ভালোই হতাশ হইতাম আর কি। হুম। কারণ সেই জিনিসটা মানে কাজ মানসিক মানে মানসিক প্রেশার দেয় যে আমি তো চেষ্টা করি নাই আগে, দেরিতে চেষ্টা করছি কারণ আমার হয় নাই, কথাও শুনতে হইতে হয়। এটা হচ্ছে চাই না নিতে পারে, আমার হচ্ছে মুখস্থ বিদ্যাটা মোটামুটি একটু ভালো। আমি হচ্ছে যে হাফেজ, তো মাদ্রাসায় পড়াশোনা আলহামদুলিল্লাহ। করছি অনেক বছর, এই কারণে হচ্ছে মুখস্থ বিদ্যা খুব ভালো না, আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো। এই কারণে হচ্ছে হয়তো আমি অল্প দিনে মুখস্থ করে কাভার দিতে পারি। ওই দেখা যাচ্ছে যে এই মুখস্থ জিনিসটা হচ্ছে সবার থাকে না, বা অনেকে হচ্ছে বন্ধু ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে খুব হুম। উপরের দিকে আসছে, মুখস্থ বিদ্যাটা ভালো না, ওরা হচ্ছে মেমোরাইজেশন পার্ট থেকে কিছুই পারে না। ওদের যা আছে সেটা হচ্ছে অনুধাবন করে ওরা আনসার করে ওরা ভালো মার্কস। আমি অল্প দিনে মুখস্থ করে মানে মুখস্থ কারণে হচ্ছে আমি মোটামুটি অল্প দিনে চেষ্টা করে চেষ্টা করি। অর্থাৎ যারা ফাঁকিবাজ ইভেন মনে করে যে ক্যাচ করতে পারবে, তাহলে হচ্ছে তাদের একটু দেরি করলে সমস্যা নাই, কিন্তু যারা ফাঁকিবাজ না তাদের হচ্ছে বা ঠিক আছে না, সবার জন্য একটু তাড়াতাড়ি শুরু করা উচিত, তাহলে পরে মানসিক প্রেশারটা পড়ে যায়। বেস্ট ব্যাপার ছিল ওই যে ফার্স্ট আপু যেটা বললো আর কি, যে নিজের মতো করে গুছায় নিয়ে এমন ভাবে উপস্থাপন করবো যে নিজেরই যাতে ইচ্ছা করে যে আমি এখন ঘুরতেছি কেন, আমি পরের টেবিলে থাকবো, তাহলে আমার বেশি ভালো লাগে। এটা শেষ করব, আমার একটা মিশন কাজ করবে। লাইক আমি যদি কোনো বই ধরি, একটা বই আমি 500 পেজ 700 পেজ 1000 পেজ হোক আমি একদিনে শেষ করে উঠবো। আমার এটা জেদ কাজ করে, পারবো না কেন ভাই। সেই দিন পড়ছি 700 পেজের বই পুরা 16 থেকে 17 ঘন্টায় শেষ। যেই বই সবাই 1 বছরে করে, আমি একদিনে করছি। এই তো, পারবো না কেন ভাই। মানে যে আমাকে কোনো কিছুতে বলেন না, ওইটা আমি সবার আগে করার ট্রাই করি, ওইটাই আমি ওইটা করেই দেখাবো। আবার জিনিসটা মানে নেগেটিভের ক্ষেত্রে না, পজিটিভ কোনো জিনিসের ক্ষেত্রে কেউ যদি এরকম বলে, তো এই জিনিসটা আর কি সবাই প্রেশার নিতে পারে না। এই জন্য বলি আগেই থেকে শুরু করা জরুরি। এই প্রেশার সবাই নিতে পারে না। লাইক আমার ডিপার্টমেন্টে পরীক্ষা এখন, আমি কি করতেছি, আমি এদিকে অ্যাডমিশনের ব্যাচের সাথে প্রচুর তো লেগে আছে, এদিকে আমার পড়ার টাইমই পাচ্ছি না। একটা মাস টাইম পাবো, ওই 1 মাসে মানে আমার মনে হয় যে আমি একদম সব উল্টাই দিতে পারবো, এরকম আমার অভিজ্ঞতা আছে, জিনিসটা ফেস করে আসছি। আমি মাঝে মাঝে সারা রাত জেগেও গ্রামার বই পড়ি, ডিপার্টমেন্ট বাদ দিয়ে গ্রামার বই পড়ি। কারণ গ্রামার পড়লে হয় কি, হঠাৎ করে এমন এমন পিকুলার কোশ্চেন করে, কোশ্চেন মানে মেসেঞ্জারে এইটাতে সেইটাতে, আমার তো অ্যান্সার দিতেই হবে। এখন আমি যে অ্যান্সার দিই, আপনারা যেটা জানেন তার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি আমার জানতে হবে, তাছাড়া তো সম্ভব হবে না। এই 10 গুণ বেশি জানার জন্য প্রচুর পড়তেই হয়।
তো এই দিক থেকে আমি বলতে পারি যে ইংলিশে উন্নতিটা ভালোই আসছি, ভবিষ্যতে আরো ভালো দিকে যাইতে হবে। সামনে বিসিএস এইটা সেটা সব মিলে কাজ। তো এখানে আমি যতটুকু বলার বললাম। এবার যে কোনো একজন শেয়ার করে, অন্য একজন এসে আপু শেয়ার। হ্যাঁ, আমি একটা জিনিস একটু ইনক্লুড করতে হ্যাঁ চাই। হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, আপনি এখানে যেটা বলছিলেন যে আমরা আসলে ইন্টারে এসে ইংলিশটা পড়ছে, রুলস গুলা পড়ি আমরা, হচ্ছে কেন অ্যাক্টিভ প্যাসিভ এখন কেন জিজ্ঞেস করি। সেক্ষেত্রে মানে ভাই আমি আমার নিজের পার্সোনাল বিষয় যেটা শেয়ার করতে চাই, যে আমি তখন থেকে আমাদের আসলে ফিজিক্স কেমিস্ট্রি এবং কলেজে উঠে ফিজিক্স কেমিস্ট্রির উপর জোর দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমরা ইংলিশ বাংলা গুলোকে আমরা দেখা যায় যে আমরা বই মানে বই হচ্ছে তার থেকে খুঁজে বের করতে হয় যে বইটা কি, মানে এটাও জানি না। ইভেন হচ্ছে আমাদের 9-10 হচ্ছে সৃজনশীল প্রশ্ন ছিল, তো সেক্ষেত্রে আমাদের কবিতা পড়তে হয় নাই, কবিতা মুখস্থ করতে হুম হয় নাই আমাদের। এখন যেরকম অ্যাডমিশনে হয় যে এই চরণটির পরের চরণ কি, হুম সেই জিনিসগুলো আমরা আসলে করি নাই মুখস্থ। ওটা আমরা মানে পুরো লাইন বাই লাইন না পড়ে, আমরা যেহেতু সৃজনশীল অ্যান্সার করতে হইতো, তো আমরা আসলে গল্পের জিসটা পড়তাম যে আসলে মূল ভাবটা কি, হুম এই জিনিসটা পড়ে আসলে আনসার করতাম। ইভেন ইংলিশের ক্ষেত্রেও সেম জিনিসটা, যার জন্য হচ্ছে আসলে আমাদের গ্রামার গুলো ওইভাবে ধরে ধরে মুখস্থ করে মানে বুঝে বুঝে করা হয়নি। টুকুই পড়ছি, দেখা গেছে যে মুখস্থ করে ফেলছি যে এইটা এইভাবেই হবে, কিন্তু এটা যে কেন এইভাবে হবে ওইটা আসলে আমরা ওইভাবে জোর দেই নাই। কারণ যেহেতু আমাদের সামনে ফিজিক্স পাস করাটাই হচ্ছে মেইন লক্ষ্য ছিল, যার জন্য আসলে আমরা ইংলিশে এত বেশি এফোর্ট দিই নাই। এন্ড এই মুহূর্তে এসে যখন দেখা গেছে যে আমাদের এই ইউনিট থেকে ডি ইউনিট, এই ইউনিট পারবো না, ডি ইউনিটে ফোকাস করতে হবে, তখন আসলে সায়েন্স থেকে একদম পুরোপুরি নিজেদের পরিচয় একদম শেষ করে একদম পুরোপুরি আমরা মানবিক একটা বিষয়। আচ্ছা, আমার এবং এটার জন্য ফ্যামিলি অনেক কিছুই সহ্য করতে হয়েছে, কিন্তু আসলে ওই ক্ষেত্রে মানে এখন দিয়ে সে শুনতে আগে দিয়ে এরকম ব্যাপার যে দিন শেষে চান্স পাওয়াটাই মূল বিষয়। কোন ইউনিট থেকে এলাম এটা বিষয় না, চান্স পাওয়া এবং ভালো বিষয় নিয়ে চান্স পাওয়াটাই মূল বিষয়। শেয়ার করি। ওর নাম দাফিয়া, ও এখন ক্লাস 3 থেকে পড়ে উঠছে, এবার আমি 5 উঠছে। আমি যদি বলি অ্যাডমিশনের আপু একটু মিস করি, হ্যাঁ হ্যাঁ, আমি যদি অ্যাডমিশনের রুলস আছে 4-7% পুরো একদম ধরা। মানে আমি একদিন আমার ব্যাচের মধ্যে বলছিলাম যে আমি কি আনবো দাফিয়া এখানে অ্যাড দিব, দেখো তোমাদের কেমনে কি কেমনে বুঝাই। মানে আমি এমন ভাবে করাই দিছি আমার নিজের কাছে ভালো। এখন যতগুলো এক্সাম হয় সবগুলোতে ফুল মার্কস, মানে ব্যাপারটা 15-15, 100 হলে 100, 50 হলে 50 নাই, যেখানে অন্যরা 7 করতে পারছি না। পুরো বেসিকটা খেতে পারছি, ধরাই পারছি। তারপর কি হলো, আমি তো বগুড়া বগুড়া থাকতাম, দেন চট্টগ্রাম চলে আসা, এটা সেটা, আমার পড়ান আসার পর দেখা যায় এটা সেটা। তো সব মিলে মনে হয় আমাদের এডুকেশন সিস্টেমটা আসলে খুব সুন্দর। বাট আমি যদি বলি মেমোরি আইটেম গুলো আছে, হাই ফ্রিকোয়েন্সি প্যারেড, এগুলোতে ফোকাস করুক। নর্মাল অ্যাডভান্স যে নর্মাল গ্রামগুলো মুখস্থ বিদ্যা বাদ দিয়া ওরা ক্লিপ চকলেট করতে পারে। খুব সুন্দর একটা বই, মানে একদম বেসিক জিনিস না কাজ করতে পারে তা না, সে বেসিক জিনিস নিয়ে কাজ করতে গিয়ে অ্যাডমিশন টাইমে তার আগে কি যেমন করতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমি এরকম রুক্ষভাবে একটা পোস্ট দিয়েছিলাম। তো ব্যাপারটা এই, তাছাড়া মানে আমি তো নিজেও সায়েন্সে ছিলাম। আমি যদি বাংলার কথা বলি, বাংলায় আমি পরীক্ষার আগের দিন করছি, হ্যাঁ জাস্ট পরীক্ষার আগের দিন, আগের দিন আমার মানে সেখানে পারি আমার অভ্যাস আছে। মিশে আমি এসএসসির কথা যদি বলি, বাংলাদেশ হচ্ছে 82, আর সমাজ অন্যান্য ছিল 82। এই দুই সাবজেক্ট আমার সব মার্ক শেষ করেছে। সায়েন্সের যতগুলো সাবজেক্ট ছিল 98, 97, সব এইগুলো 100 এগুলো মেমো থাকবে অবস্থা ছিল। তো আমার মানে ফিল করে আসলেন না পারার কারণে এই জন্য না, আমার প্রিপারেশন অ্যাকচুয়ালি এট এ টাইম আমি আইসিডি দিতে অ্যাপ্লাই করি না, যে না আমার মধ্যে বুঝতে জাগে না আমি অফিসার হবো, আমাকে সম্ভব হয়ে গেছে সেটা। আচ্ছা, কোচিং করতে গেলাম, করতে যাই মাঝখানে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে আইসিডি কোচিং করতে, মানে কিরকম আমি বললাম গভর্নমেন্ট কাজল হক কলেজে। কাজল হক কলেজে মানে সায়েন্সের ডিপার্টমেন্ট যারা, মানে সায়েন্স যারা বিভাগের, এখান থেকে মোটামুটি সবাই চান্স পাবে, পায় না খুবই হার কম। একটা আমি আইডিয়ার এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, যখন মানে আমাদের গ্রুপ ক্লাসে একদম পুরো একদম গ্রুপটাই বাদ ছিল। দেন কি করবো আর, তারপর ভাবলাম ঢাকা ভার্সিটিতে আইডিয়া, এবার এগুলো সববার আমার বিদ্যাটা ভালো আছে, ভালো। তো আমি আইবিএ ট্রাই করি, আইবিএ ট্রাই করা যেতে পারে, এটা ইঞ্জিনিয়ারিং এও আমার কাছে প্রেফারেবল। অনেকে যার চয়েস ইঞ্জিনিয়ারিং, আই নো এটা বেস্ট একটা পয়েন্ট, বাট আমার আইবিএ
তো সবকিছু বাদ দিলাম, কোনো কিছু সমস্যা নাই। আমি ঢাকা চাইলে সমস্যা ছিলাম, চট্টগ্রাম ভার্সিটি কোথায় ছিলাম আর আগে ছিলাম। আচ্ছা যাই হোক, ঢাবির এক্সাম আমি খুব পড়ছি বাট এই যে প্যানিকটা না, এই জিনিসটা আমি ফিল করেছি। আমার এক্সাম ছিল বুয়েট হলে, বুয়েট ক্যাম্পাসে 4 নাম্বার টাকা লাগে। ওই দিন আমি 5 বার বমি করছি, সেটা মানে একদম পুরো জীবনে মনে হয় শেষ। আমি ফোন দিয়েছিলাম সবাইকে যে আমি কি করবো, আমাকে জাস্ট 100 জনের বাঁচাই দেন, তারপর আমরা হচ্ছে না শেষ পর্যন্ত হইবে না। ওখানে সব শেষ। ঢাকা ভার্সিটির টাইম পাই না ডিগ্রির জন্য, প্রিপারেশন এক্সাম দিয়েছিলাম 7 র্যাঙ্কিং। দেন তারপর ছবির জন্য ও আচ্ছা টাইম পাই না, কারণ আমি ছিলাম এরকম। তো তারপর ভাবির জন্য কোনো প্রিপারেশন নেই, 7 র্যাঙ্ক আসছিল, যা আসলে ইংলিশের কারণে ইংলিশে এখানে 15টার মধ্যে 14 বসেছিল। এবার আমার হাতে টাইম আছে 3 দিন 4 দিন, হাতে গোনা। তাও আমি মানে হলে এক্সাম হলে আসছি, আমি জানি কি করতে হবে না করতে হবে। এখন হলো কোশ্চেন ব্যাংক পাওয়ার। এই যে কোশ্চেন ব্যাংক পাওয়ার হলো দিনে, তারপর আমি দেখলাম হ্যাঁ কমন আসতেছে। কোশ্চেন ব্যাংক পুরো 16 ঘন্টা, 450 পেজ, 450 ছিল না তখন, 300 সামথিং ছিল। একটা না, আমি যেভাবে কোশ্চেন সলভ করতে হয় দেখে দিচ্ছি, তারা 16 ঘন্টা পুরো কোশ্চেন ব্যাংক পার করেছে। আমার মনে হয় কোশ্চেন ব্যাংকের কারণে আমি এখানে। তাছাড়া আমার কথা কেউ শুনলেও না, কেউ দামও দিত না, কোয়ালিটি পরে মানে কথা বলে না, দর্শনধারী বন্ধু জায়গায়। তাছাড়া আসলে মানে কাউকে কথা শুনবে না, লাইক আপনি যেটা বললাম কতদিন এনে সেই কথাগুলো বলতে আরে কে এতক্ষণ আমি টাইম ওয়েস্ট করবো দরকার নেই। বাট এখন আমার মনে হয় মানে থামবে না কেউ যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে। তো এটাই ব্যাপার। আর তেমন কোনো কিছু না, ভবিষ্যতে যেটা আসছে আগাইতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। আমি বিশ্বাস করি যে ভালো ফলাফল পাই না, সেটা হলো তুমি হার্ড ওয়ার্ক করো। লাইক রাবির কথা যদি অনেকে কমন পায় নাই, ভাইয়া এত কোশ্চেন ব্যাংক করলাম, বাট বিশ্বাস করেন গুচ্ছতে আর ছবিতে যে কি পরিমাণ ব্যাকআপ দেবে রাবির কোশ্চেন ব্যাংক এক্সামে সলভ করতে গিয়েই বুঝতে পারবেন যে কি পরিমাণ ব্যাকআপটা দেয়। তো পরিশ্রম কখনো বৃথা যায় না। আমিও মাঝে অনেক কিছু বলে ফেললাম। এবার যে কোনো একজন ক্যামেরা কি বলবো ওপেন করে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আছি তো মাত্র 2 জন, তার মধ্যে আতিক ভাইয়া বলছিল ওনার রেস্ট্রিকশন, উনি ওপেন করতে পারবেন না। দ্যাটস ওকে, কোনো প্রবলেম নাই। তাহলে আপু আগে বলি, দেন লাস্টে কোনো একজন আগে শুরু করলে পায়, কোনো প্যারা নেই। ওয়ালাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে? পারফেক্ট। আচ্ছা, তো আমার পুরো অ্যাডমিশনের ব্যাপারটা বলতে গেলে খুবই হযবরল অবস্থা। আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। সবাই তো সায়েন্স শুরুতে ব্যাকগ্রাউন্ড, ভাবলাম কি অবস্থা। আচ্ছা আচ্ছা বলেন দেন। শুরুতে ভাবলাম যে কৃষিতে অ্যাপ্লাই করি, আমার কৃষিতে অনেক ইন্টারেস্ট ছিল। তো পরে হচ্ছে গিয়ে যেহেতু শর্ট সিলেবাস পরীক্ষা হয়েছে, তো সেই ক্ষেত্রে অনেকগুলা ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্কিপ করে পরীক্ষা দেওয়া হয়েছে। তো এখন পরে আমি ভাবলাম যে আচ্ছা তাও ট্রাই করি। এর জন্য আমি আপনাকে থেকে প্রথমে উদ্ভাসে ভর্তি হয়েছি। হ্যাঁ উদ্ভাসে ভর্তি ওইটাতে ভর্তি হওয়ার পরে দেন পড়া স্টার্ট করলাম। তারপর দেখতেছি যে না, জিনিসটা মানে আমার আগে থেকেই মানে হিস্ট্রির জিনিস, মানে আর্টসের যে সাবজেক্ট গুলো আছে ওগুলাতেই হচ্ছে অনেক আগে থেকে ইন্টারেস্ট ছিল। বাট যেহেতু এসএসসি তে প্লাস পাইছো, বাসা থেকে সায়েন্স প্যারা। নাও তাহলে তুমি ভালো সায়েন্স নাও, এরকম ছিল ব্যাপারটা। তো পরে আর কি এই তো ট্রাই করলাম, বাট পরে জানুয়ারির দিকে যখন আসছি, জানুয়ারি যখন, তখন ভাবলাম যে না, এটা আই থিঙ্ক মানে যেটাতে আপনার ইন্টারেস্ট নাই ওটা একটা টাইম পর্যন্ত পড়া যায়, এটার পরে মাথা পুরো হ্যাং হয়ে যায়, এটার পরে আর আপনি আগাইতে পারেন না, ব্যাপারটা এরকম। আর আমি যদি এখন ঝুঁকে ওঠো বসি, মানে ঠিক আছে আমার পড়তে মন চাচ্ছে না, কিন্তু আমি ওটা পড়তে থাকতে পারবো, কারণ আমার এটলিস্ট ইন্টারেস্ট আছে ব্যাপারটাতে। এটা তাও তারপরে হচ্ছে যে একটু তারপরে জানুয়ারিতে ডিসিশন নিলাম, তারপরে হচ্ছে গিয়ে পড়া স্টার্ট করলাম নিজে নিজে। তো এখন এখন যে পর্যায়টা, এখন হচ্ছে যে একটা গাইডলাইন না চলে, বাট আমি তখন শুরুর দিকে আই থিঙ্ক একটা গাইডলাইন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর হচ্ছে আমি আপনাকে বলছি ইনবক্সেও যে হচ্ছে কি আমি টোটাল সব মিলাই 5 চেঞ্জ করছি অ্যাডমিশন টাইম এত থেকে। দেন বাংলা ইংলিশ জিকে ইংলিশ এগুলো নিজেই পড়া যায় এমন কিছু না, বাট আমার মনে হয় যে একটা গাইডলাইন অনেক জানে, মানে যারা আর কি সিরিয়াসলি চান্স পাইতে চায় তারা পড়ে, এটা স্বাভাবিক। যে কেউ বলবে না যে না আমি না পড়ে চান্স পাইছি, এরকম কিছু কখনোই না, সবাই পড়ে। মানে কি বলবো, এটা রাইট ওয়েতে পড়তে হবে, দেখানোর জন্য একটা গাইডলাইন অনেক ইম্পর্টেন্ট। তো এর জন্যই আর কি পরে আর কি হচ্ছে যে প্রথমে একজন ভালো লাগে না, তারপরে চেঞ্জ, আবার চেঞ্জ চেঞ্জ করতে 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 শেষের দিকে এসে আপনার ভিডিও পাইলাম। তো তারপরে আমি মানে আগে কেন পাই নাই, এটা আরো আগে দরকার ছিল, কারণ
আমি এরকম ইংলিশ এত সুন্দর করে পড়ে, আমি ইভেন আমার অনেকগুলা ফ্রেন্ডকে আপনার সাজেস্ট করছি যে আমি আপনাকে একবার একটা কোশ্চেন দিছিলাম যে ভাইয়া এটা একটু সলভ করে দেন, আপনি একটা ভয়েস পাঠিয়েছিলেন যে এত সুন্দর করে ব্যাখ্যা করছেন, মানে আমি যদি পরীক্ষা হলে বসে কোশ্চেনটা অ্যান্সার করতাম, আমি কখনো এটা চিন্তা করতাম না যে এটা এইভাবে হয় এইভাবে হয়, তারপরে এটার অ্যান্সার এভাবে হয়। আমি খুবই ওটা দেখে খুবই মানে না, আপনার কাছে পড়াই লাগবে। তারপরে হচ্ছে যে এই তো আপনার কাছে পড়লাম, আর আপনি অনেক ভালো পড়েন, মানে আমি এটা মানে বলার কথা বলতেছি না, আমি মন থেকে বলতেছি। আগে হচ্ছে আমি আরেকটা ভালো ইংলিশ টিচার পেয়েছিলাম, উনি আর কি মারা গেছে, তো বয়স ছিল না অনেক। পরে হচ্ছে আপনার মানে বেসিক পড়ানো এত সুন্দর, বলবো যাই হোক। তো এটাই আর কি। আর আমি মেনলি জাহাঙ্গীরনগরের জন্য পড়ি নাই, যেটা একটু সত্যি কথা, সবাই যেরকম বলতেছে যে জাহাঙ্গীরনগরের জন্য কেউই পড়ে নাই, তো পড়ি নাই একদমই। এই যে ভাইয়ার মতোই চিল মুডে গেছি, পরীক্ষা দিতে দিয়ে চলে আসছি, বাট আমার মেইন টার্গেট ছিল হচ্ছে রাজশাহী। বাট রাজশাহীতে আমি পড়ছি পড়ছি কোশ্চেন ইজি আসছে, কিছু বলার নাই, পরীক্ষা ওরকম মন মতো হয়। এখন বাকিটা জানি না কি হবে। ওই যে তো ওখানে প্যানিক এই অ্যাটাক তো এখন দিছে, জাহাঙ্গীরনগর, ওখানে প্যানিক অ্যাটাক দিছে, এখানে জাহাঙ্গীরনগরে প্যানিক একটা অ্যাটাক ছিল পরীক্ষা। না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পুরা অনেক অনেক প্যানিক অ্যাটাক, মানে আমি হলে বসে মনে হচ্ছে যে আমার চোখ দিয়ে পানি পড়ে যাবে কিছুক্ষণ পরে, এত প্যানিক খেয়ে গেছে। আমি নিজেকে নিজেই বলতেছি যে একটু শান্ত হও, একটু শান্ত হও, এত প্যানিক হয়ে যা বলছো সব নষ্ট হয়ে যাবে। তো পরে আর কি এই তো এখন কালকে রেজাল্ট, জাহাঙ্গীরনগরে যেটা হচ্ছে কি টোটালি আনএক্সপেক্টেড, যারা যারা আমাকে বলছে যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা না, আমি বলছি যে না, ওইটার কোশ্চেন অনেক ডেঞ্জারাস হয়, ওই কথার মধ্যে আমি যাচ্ছি না। তো পরে আর কি, তো পুরো আনএক্সপেক্টেড ছিল এখন। বাট যখন পরীক্ষা দিচ্ছি তখন ভালোই কমন পড়ছে, আমি বলবো না যে খুব কঠিন, ইংলিশটা কঠিন আসে, হুম, লিটারেচার থেকে বেশিরভাগ আসে যেটা নর্মালি অন্য ভার্সিটিতে আসে না, এই জন্য এক্স্যাক্টলি। ওগুলো আর কি পড়াও কম। যা যা ছিল মোটামুটি খুবই মানে সবাই যেরকম হাইপ উঠায় যে না অনেক হার্ড অনেক হার্ড, হার্ড আছে, বাট বাট অতটাও না, এতটা না পারা না। ভয় এতটা না। এটা আর কি, এটাই তো মানে অনেকে ব্যাপারটা এরকম করে যে এই যে চান্স পাইলো, ধরেন আমরা কথা বলতেছি, এখানে সে এমন এমন বলবে, আমি আগে পড়ছি, মানে আমি সূর্যের আলো দেখি নাই, এইগুলা বলে জুনিয়রদের আরো ভয় দেখাই। বাট রিলেভেন্ট যেটা সত্য ওই জিনিসটা তুমি শেয়ার করো না, তাহলে তো মানে অন্য কেউ জিনিস গাইডলাইনটা নিতে পারে। একটু আগে আপনি যে কথা বললেন গাইডলাইন, তো গাইডলাইন ঠিক না থাকলে সব শেষ, সব একদম ধ্বংস একেবারে পুরা। এখন শুরুতে যদি কারোর এরকম এরকম লাইভ কোনো ক্লাস কেউ রেকর্ড দেখে, এখানে করে এত কঠিন, এখানে এইরকম করে যদি বলা হয়, মানে ব্যাপারটা কষ্টকর, এই জিনিসটা আমি ফিল করি। তো ভাবলাম যে আমরা একটা করেই নিই সেমিনার জুনিয়রদের জন্য, হেল্প জিনিসটা আর কি ব্যাপারটা। এই তো আপু, আর যে হ্যাঁ কোনো সিনিয়ররা যখন এখানে তখন আমার হচ্ছে ওরকম মাইন্ডসেট থেকে। আপু মিউট করি, আপু মিউট, আপু হ্যাঁ, হ্যাঁ এখন বলেন, শুনতেছি, আমরা শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, বলতেছিলাম যে মানে ভয় দেখায় দেয় যে অনেক কঠিন অনেক কঠিন কঠিন, ঠিক আছে, অতটাও না, এতটা ইম্পসিবল কিছু না, পসিবল। তো এটাই, ওরকম কিছু না। এই ছিল ব্যাপার আপুর ব্যাপারে, আর একজনই আমরা বাকি। আপনার সম্পর্কে একটা কমপ্লিমেন্ট দিব। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে যে আমি আসলে আপনার ক্লাসিক যে ক্লাসগুলো ছিল তো দেখে আমি আপনার ব্যবসায় ক্র্যাশ করতে করতে গেছিলাম। ওই ক্লাসগুলো করার বলে যে আমি আসলে জীবনে মানে এমন কাউকে খুঁজে পেয়েছি যে ইংলিশ বুঝাইতে পারে। কারণ আমরা কলেজে পড়ছি, আমি যখন মানে মাদ্রাসায় ছিলাম তখনও মানে জিনিস যে কোন দিকে যাইতে হবে সেটার কোনো মানে আমাদের ইয়া নাই, ইনস্ট্রাকশন নাই, কিছু নাই। তো ওই কারণে হচ্ছে যে ইংলিশটা শিখি নাই কখনো, মানে শিখি নাই বলতে এফোর্ট কখনো, পরীক্ষায় মুখস্থ করে যেতাম, আনসার করে চলে আসতাম। আবার তো আমাদের করোনা হওয়ার পর থেকে তো আমাদের মোটামুটি 2 বছর ইংলিশে কোনো কাজই লাগে নাই, মানে আপনার হচ্ছে একদম। 2019 কলেজে যখন ছিলাম তখন ফার্স্ট টাইম ফাইনাল দিছিলাম, এরপরে ইংলিশ একটা কাজও লাগে নাই। 20, 21, 22 মানে আপনার 2.5 বছরের বেশি সময় ধরে ইংলিশ কোনো কাজে লাগে নাই। 2.5 বছর যদি ইংলিশ, আর মেয়ে হচ্ছে ইংলিশের বেসিক কাটা, মানে ইংলিশ পারি না কিছু, তার উপর যদি 2.5 বছর পড়ে থাকে তার মানে খুব খারাপ অবস্থা। শেষ তো ধ্বংস। ওই অবস্থাতে আমি আপনার বেসিক ক্লাসগুলো করে অনেক কিছুই
এই আর কি। আমার মনে হলো যে আপনি অনেক ভালো বুঝাইতে পারেন, এই কারণে হচ্ছে আমি কোর্সে জয়েন হয়েছি। এখানে ক্লাসগুলো করে মানে একটা শান্তি লাগে, যে নিজের কাছে বোরিং লাগে বা ক্লান্তি ভাব চলে আসে, বা মনে হয় যে কি করতেছি। আগে জগা খিচুড়ি লাগতো, ইংরেজি যখন পড়তে যেতাম তখন একটা জগা খিচুড়ি একটা ব্যাপার থাকতো, মানে যখন গ্রামাটিক এগুলো বুঝতে যেতাম। আর এখন মনে হচ্ছে যে আমি ইজি মানে হাসতে হাসতে বা খেলতে খেলতে বুঝতেছি, আমার একটা ফিল আসে। এই তো ইউ হ্যাভ টু ফিল দ্য বেসিক, গ্রামারের বেসিক না করলে আসলে আমার মনে হয়, আমি যে এখন গ্রামারটা বলি আমার মনে হয় যে প্রত্যেকটা লাইন আমার সাথে মিলে যাচ্ছে, আমি একটা শান্তি পাচ্ছি যখন আমি ওই যে ফাইনাইট নন ফাইনাইটটা বুঝাই একটা সেন্টেন্স। নন ফাইনাইট, নন ফাইনাইটের কতগুলো ওয়ে আছে, কখনো পার্টিসিপল হচ্ছে, কখনো ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, কখনো বেয়ার ইনফিনিটিভ হচ্ছে, কখনো স্পিড হচ্ছে, কখনো ইনফিনিটিভ টু হচ্ছে। কেন হচ্ছে? মিনিং এর জন্য। এই meaning দিয়ে কেউ যখন গ্রামারটা ফিল করা শেখে, মানে তার কাছে ইংলিশটা এত মজার, মানে সবকিছু মিনিং দিয়ে এক্সপ্রেস করা সম্ভব। কেউ যদি বলে আমি মিনিং ভালো জানি, আমি বলবো কোনো রুলসই দরকার নাই। আমি এবার বলি যে আমরা সেন্টেন্স থেকে বাস্তবতা থেকে গ্রামার বানাই, নট লাইক দ্যাট যে আমরা গ্রামার রুলস থেকে বাস্তবতা তৈরি করি। এই জন্যই কোনো কোনো রুলস এর এক্সেপশনাল থাকে। জিনিসটা এক্সেপশনাল না, জিনিসটা বাস্তবতা থেকে আসছে বিধায় গ্রামার, মানে যারা কি বলবো গ্রামাটিক্যাল ভাবে ওইভাবে রিমেক করা হয়েছে। এই জিনিসগুলো ফিল করা জরুরি। আমরা এখানে যেখানে আসি এখন মোটামুটি বলতে গেলে সবাই আমার কাতারেই পাবলিকিয়ান, তো এখানে আপনাদের নতুন করে বলার কিচ্ছু নাই। আমি জুনিয়রদের উদ্দেশ্যেই বলতেছি। আর কি বলবো, তো ব্যাপারটা ছিল। আর একজন আই থিঙ্ক আমরা কথা বলা বাকি ছিলাম, মোহাম্মদ আতিক। আতিক ভাই আপনি কোনো কিছু বলেন। আপনি বলছিলেন যে আপনি ক্যামেরা অন করতে পারবেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমি তো শেষে, আমি একটু বেশি সময় নেই, হ্যাঁ। হ্যাঁ শিওর শিওর। শুরু করি। প্রথমে আলহামদুলিল্লাহ বলবো যে আসলে যত পরিশ্রম করি, পড়ালেখা করি, আল্লাহর রহমত ছাড়া সফলতা আসলে কল্পনাই করা যায় না। ওই অনুযায়ী আলহামদুলিল্লাহ। তো বলি প্রথমে যে এসএসসি আর এইচএসসি কোনোটাতে আমার হচ্ছে প্লাস ছিল না। আর ও এমন রেজাল্ট ছিল যে রাবি এই ইউনিটে ভর্তি হয়নি, থার্ড থার্ড সিলেকশনে যে ইয়া দিছিল ওখানেও হয়নি। তো এটা রাখছিল যে রাবিকে আসলে দেখাবো যে আমি পারি আলহামদুলিল্লাহ। যখন এই জাবির রেজাল্ট দিল তখন হচ্ছে পাবলিকে পড়বো, তার চেয়ে বেশি খুশি ছিল যে রাবিকে দেখাইতে পারছি যে তোমরা এমন একটা স্টুডেন্ট হুম সিলেক্ট করো নাই যে বিদ্যালয়ের মতো যেখানে প্রশ্ন করে হচ্ছে হুম। তিন গ্রহে প্রাণীরা, সেকেন্ড টাইমার আছে, ভিন্ন তারপর হচ্ছে এত প্রাণীরা। স্টুডেন্ট। তো ওই এতজনের মাঝে আসলে 100তম হইতে পারছি, এটা আসলে ওদের দেখানোর জন্য এইটুকু ছিল যে তোমরা হচ্ছে যেটা করতেছে এটা ঠিক না। কারণ অনেকে আছে হচ্ছে বিভিন্ন কারণে রেজাল্ট খারাপ হুম হইতেই পারে, তো এই সময় ভালো করে পড়ে একটা পাবলিকে পড়ার মতো একটা ক্যাপাবিলিটি হয়ে যায়। কিন্তু তারা ওদের যে সিস্টেমটা মানে খুবই ইয়ে আর কি। তো এই জিনিসটা প্রথমে শুরু বলি, যেহেতু সায়েন্সে ছিলাম, তো এ প্লাসও ছিল না সায়েন্সে, আর যাওয়ার আর মাশাআল্লাহ কোনো সবাই ইচ্ছাও ছিল সায়েন্স না। এখানে। তো প্রথম থেকে এটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন। সব প্রথম থেকে ডি ইউনিটের জন্য পড়তেছিলাম। তো আপনার সাথে হচ্ছে পরীক্ষার আগে অনেক দিনের কথা হলো, বিভিন্ন ধরনের কথা। এখন পরীক্ষা ছিল মোটামুটি ভালো। তো জিকেটা খারাপ হয়েছে সেজন্য আর আসলো না তখন। তারপর হচ্ছে আবার এমনিতে ন্যাশনাল অ্যাপ্লাই করে নেই, বাসা থেকেও চাপ দিচ্ছে যে সবাই ভর্তি হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে নাকি, কনফিডেন্ট। আর আমি এখানে ভর্তি হলাম না। তো এদিকে হচ্ছে আবার গুচ্ছের পরীক্ষা, ওদের তো ওখানে তো বিয়োগ পরিবর্তন নাই, তো হুম সায়েন্সের হুম। পরে পড়তে হবে। তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো সব মিলে হচ্ছে সায়েন্সের সাবজেক্ট পড়বো নাকি হচ্ছে এই জাবির জন্য পড়বো বা ছবির জন্য পড়বো, এটা নিয়ে খুব দ্বিধা ছিলাম। তারপরে হচ্ছে গুচ্ছতে তো প্রায় অনেক সিট সায়েন্সের জন্য, তো সেগুলো বাদ দিয়ে হচ্ছে এদিকে আসছি। মনে হচ্ছে যে আসলে চেষ্টা করলে হয়তো দাবি কোথাও হবে হয়তো, তো সেই অনুযায়ী পড়ার চেষ্টা করছিলাম। আর হচ্ছে আমাদের তো সায়েন্সের পরীক্ষা ছিল 30 তারিখ, হ্যাঁ। আর হচ্ছে জাবিতে ছিল 31 তারিখ। প্রায় একটা বাজে, প্রায় মানে হুম 30 ঘন্টা ছিল আর কি মাঝে। এই সময় বাসায় আইসা আবার জাবিতে যাওয়া, মানে একদম পুরো দৌড়ের উপরে আর কি। তো সেই অনুযায়ী তারপরে আবার হচ্ছে একটা ভর্তি প্রশ্ন অনেক কেমন হবে, তারপরে মানে আলাদা করে হচ্ছে জিকে পড়া হয়নি তেমন, তো একটু ভয় ছিল। তারপরে পরীক্ষা দিলাম। তো পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে ইংলিশটা বাদে বাকি সবগুলো মোটামুটি বেসিক থেকে হয়েছে। আর আমাদের শিফট হতে হচ্ছে প্রায় 15টা থেকে মানে 8-9টা হচ্ছে লিটারেচার ছিল। তো লিটারেচার নেই কখনো, যেহেতু ডি ইউনিটে ছিলাম। এমনকি ভাইয়া
আমাদের ইংলিশ ফার্স্ট ইয়ার বইতে কয়টা কবিতা আছে বা ড্রিমস কবিতার লেখক ওইটা আমি এখন বলতে পারবো না বলতে গেলে, আর লিটারেচার শুধু। হ্যাঁ এই তো তো। হ্যাঁ বলেন। ইংলিশটা একটু ইয়ে হয়েছে, তাও হচ্ছে বাকি চেষ্টা করছি যতটুকু পারি দেয়ার, তো দিলাম। তারপরে দিন আবার হচ্ছে ইয়ার পরীক্ষা। আজকে হচ্ছে আমি ভাবিনি যে এতটুকু মেরিট আসবে আসলে, কোনো আলাদা। তারপরে হচ্ছে অনেকে যাবির জন্য আলাদা করে প্রথম থেকে পড়ে, আবার হচ্ছে আছে সেকেন্ড টাইমার। তো আশা হয়তো এত করিনি, আল্লাহ রহমত, সেই জন্য আর কি। আরেকটা কথা বলবো যে আমি কখনো মানে কোচিং করিনি, অফিসিয়ালি কোনো কোচিং করি নাই। আবার আনঅফিসিয়ালি প্রায় সকল কোচিং এ পড়ছি, মানে আইকন প্লাস কাজ থেকে সকল কোচিং এর সাইট থেকেই ক্লাস করছি আর কি, ইউটিউব বলেন ফেসবুক বলেন। এখন হচ্ছে এমন একটা সময় আলহামদুলিল্লাহ যে প্রযুক্তি এমন পর্যায়ে গেছে, এমন কিছু বা ইউটিউব পাওয়া যায় না। তো ওখান থেকে চেষ্টা করছি, কোনো সাইট ভালো না লাগলে ওখানে গেছি, বিভিন্ন ভাবে চেষ্টা করছি নিজে থেকে পড়ার। কারণ আমার মনে হচ্ছে কোচিং যে জিনিসটা এর মধ্যে আর হচ্ছে যাতায়াতের একটা ব্যাপার আছে, সব মিলে আর কি নিজের কাছে মনে হচ্ছে যে নিজের ভাষা পড়াটাই ভালো। কারণ হচ্ছে ছোটবেলা থেকে ইংলিশ আর বাংলা বেসিক, আর হচ্ছে সে অনুযায়ী ভাবছি যে হয়তো নিজে পড়লে হবে। আর ভাইয়ার কথা বলতে গেলে হচ্ছে ভাইয়ার কথাগুলার বলে স্টাইলটা হচ্ছে অন্যরকম। অনেকে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব ভোগে যে আসলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমরা শুনতেছি, আপনি বলেন, শুনতেছি আমরা। বলেন যে অনেকে হচ্ছে বলে যে এমন ভাবে বলে হচ্ছে উনি নিজেই হচ্ছে কনফিউজ, উনি হচ্ছে আমাদের পড়াবে কি, কিন্তু ভাইয়ার কথাগুলো একদম ডিরেক্ট হচ্ছে কি সোজা যা। আর ভাইয়া তো সবসময় বেসিক বলে, আর আমি যেটা বলি যে হচ্ছে বেসিক দিয়ে হচ্ছে আমি এই চাবি পার করেছি, যতটুকু রেজাল্ট করছি পুরো সম্পূর্ণটা বেসিকের উপর। ইংলিশ আমি হচ্ছে ভোকাবুলারি একদমই পড়িনি, কারণ পারি না যে জিনিসটা, ওইটা নিয়ে পড়ে থাকলে আসলে হয় না। আর ভোকাবুলারি কয়টা আসবে, যেগুলো আসবে ওগুলো হয়তো যদি যেটুকু নিজে থেকে পারি এমনি পারবো। আর আর যে গ্রামার গুলা হচ্ছে যে ন্যারেশন বলেন ভয়েস বলেন, এগুলো তো জীবনে চেঞ্জ হবে না, আসতে পারে, কিন্তু যে রুলস গুলা বা বেসিক গুলা ওইগুলো তো সেমই থাকবে, ওখান যেখান থেকে দেখবা যত কঠিনই দেখ। তো ওই অনুযায়ী পড়ার চেষ্টা করছি। আর হচ্ছে ভাইয়ার কোশ্চেন করছি যে ভাইয়া এমন কি হবে এমন কি হবে, ভাইয়া কখন হচ্ছে বিরক্ত হয় নাই যে আমি এত মেসেজ দিতেছি কেন বিরক্ত হবো, এমন কিছু সবসময় চেষ্টা করছে। আর ভাইয়া গুলো হচ্ছে যে প্রশ্ন ব্যাংক সলভের যে ক্লাসগুলো দিত, তারপর হচ্ছে বেসিকের ক্লাসগুলো যে দিত, ভাইয়ার যে শীটটা অসাধারণ ভাই, মানে এত গুছানো, সেগুলো দেখছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। কারণ ওগুলো যদি পড়ে একজন মানুষ, তাহলে বেসিক যদি কমপ্লিট হয়ে যায় ওর জন্য মানে অন্য হচ্ছে। কারণ অনেকে অধিকাংশ মানুষ হচ্ছে মানে প্রশ্ন ব্যাংক সলভ করে হচ্ছে ধারণা নেই নতুন করে, আর যারা বেসিক ঠিক আছে ওরা প্রশ্ন ব্যাংক দেখবে আর চলে যাবে, দেখবে আর যাবে, কারণ ওদের কাছে এগুলো সহজ লাগবে। আর হচ্ছে আরেকটা ব্যাপার ভাই, যদি পারমিশন দেন তাহলে বলতাম নেগেটিভ মার্কিং নিয়ে। শিওর, প্রবলেম নেই। মানে আমার ধারণা যেটা আর কি ওটা বলি। আমি হচ্ছে মানে জিকে তো আলাদাভাবে পড়ি না যাবের জন্য। তো মানে আমি পরীক্ষা দিয়ে হচ্ছে বিইউপি তে। তো হ্যাঁ বিইউপি তে পরীক্ষা দেওয়ার 100টা এমসিকিউর মধ্যে আমি হচ্ছে ওই মানে আগে কথা শুনতাম ভাইয়ারা বলতে যে অনেক নেগেটিভ অনেক ডেঞ্জারাস, আমি ভয়ে হচ্ছে মানে 80টার মতো দাগাইনি। তারপর রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে দেখলাম মেরিটই আসলো না, ভাইবার জন্য ডাকলো না। তো এই জিনিসটা আমার, আমি তো হয়তো পারতাম আর একটু চেষ্টা করলে পারতাম, তো ওগুলো নেগেটিভের ভয়ে দিই নাই। তো তারপর থেকে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে হিসাব করা যে যতটুকু হোক এটা চারটা মানে 0.25 করে যদি হয়, চারটার মধ্যে একটা হইলে আলহামদুলিল্লাহ 0.25 থাকে। আর চারটা ঠিক করার মতো যদি এখন পর্যন্ত আমার মধ্যে না হয়, তাহলে আসলে ওই পাবলিকে পড়ার মতো হয়তো এত মেধা নাই, এটাই ভাবে নিতে। এক্স্যাক্টলি, ভালো ছিল তো এটা। তারপর থেকে যত পরীক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ সবগুলাই দিচ্ছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আফসোস থাকা যায় যে আই যদি আরেকটু বেশি জায়গায় আসতে পারতাম। ঢাবি তো প্রায় মনে হয় হচ্ছে 60টি জায়গায় দিতে যে ভাইয়া আমার হয়তো খুব বেশি হলে 24টা, সরি 40টা মানে শিওর হবে খুব বেশি হলে। তারপরে আমি মানে 78টা জায়গাইছি একটুখানি মানে সময়ের জন্য জায়গাতে পারিনি আর কি। তো 78 যে জায়গাইছি আমি, বাকি যেই হচ্ছে 38টা
টোটালি নিজের আন্দাজের উপর ডিপেন্ড করে লাগাইছি। তো এখন এটাই বলবো। আর চাবিতে তো হচ্ছে 0.2, মানে হচ্ছে 5টা ভুল হলে 1 মার্ক কাটা। তার মানে হচ্ছে যে 5টা থেকে যদি একটা যদি না হয় আর কি করার। এসছি, মনে হয় হয়তো ভালো হয়েছে এই জন্য এই পজিশন আর কি। আর এটা বলবো যে নেগেটিভ মার্কিং মানুষ যেভাবে দেখে আসলে অতটাও ইয়া না হচ্ছে। সারা একটা মানে একটু নিজের কাছে ইয়া লাগে যে সুযোগ যেহেতু ছিল কেন দিলাম না। আর ওই ভাইয়া যে ওই দিনও ভাইয়া যে রাবির যে লাস্ট প্রিপারেশনের জন্য যে বলছিল ওই দিনও বললো। আর রাবিতে তো হচ্ছে 1.25 একটা মার্কের, আর হচ্ছে কাটা গেলে হচ্ছে 5টা থেকে একটা, ওখানে তো আরো দরকার। আমি পারলে হয়তো 80টা থেকে 81টা দিতাম। আচ্ছা, এমন অবস্থা ছিল। এখন চেষ্টা করছি হচ্ছে সবগুলো দেওয়ার, আলো পারি এখন না পারি। আর যে 4টা অপশনের মধ্যে মানে একটা থাকে এমন একদম হবেই না, বাকি 2-1টা হচ্ছে একটু ভাবনা চিন্তা করলে বাদ দেওয়া যায়। তো 2টা থাকে একটু দেয় যায়, ঠিক না? আর হচ্ছে যারা চান্স পাওয়ার আর এমনি পাবে হচ্ছে এই নেগেটিভ মার্কিং অতটাও ইয়া করে না, এটা আমার ধারণা। আসলে প্রত্যেকে এখন ধারণা করতে পারে এখন যা যা ব্যাপার। আমার কাছে মনে হলো আমি যদি হচ্ছে চাবিতে চান্স পাওয়ার 3টা কারণ বলি, এক হচ্ছে আল্লাহর রহমত, আর 2 হচ্ছে আমার বেসিক, আর 3 নম্বর হচ্ছে এই যে এই 3টা। এখন অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারে, আমার যা মনে হয় তাই বললাম। আলহামদুলিল্লাহ, এই তো। এটা তো মানে শেয়ারিং এর জন্য আমি বলি, এই এই জিনিসটা আমি ধরতে পারছি। ব্যাপারটা কি হয়েছে বলে, তার নিজের সাইকোলজির উপর নিজের পজিশনের উপর কথা বলে। এখন আপনি আন্দাজে মারছেন, আপনার ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কি হয়েছে আমি বলি, আপনার প্রেডিকশন ভালো ছিল, আন্দাজে মারছেন উপদশ, প্রেডিকশন করে না এটা হবে না, এটা বাদ, এটা হতেই পারে না, 50-50 আচ্ছা এবার টিক মারি। অর্থাৎ প্রেডিকশনের উপর আপনি যত খুশি টিক মারতেই পারেন, এটার সাথে আমিও একই। বাট যেই কোশ্চেন আমি জীবনের চোখেই দেখি নাই, অপশন চোখে দেখি নাই, ওইগুলো ভুলেও টিক মারা যাবে না। আপনার ঠিকই বলছেন, বাট একটু অ্যাড করা লাগতো যে প্রেডিকশন যদি আমার থাকে তাহলে আমি আন্দাজে দাগাবো। এই কাজ আমিও প্রচুর করি, না হলে আমার আরে আমি প্রেডিকশন দিতে পারতেছি, ছেড়ে আসবো কেন? এই কাজ আমিও কখনো করি নাই, ছেড়ে আসি নাই। এই জন্য বলছি বারবার ঘুরতে, বারবার কোশ্চেন ঘুরতে, যত লাস্টে যায় যত প্রেডিকশন পর্যন্ত ঠিক করা যায়, তারপর 90, তারপরে 80, 70, 60, এইভাবে যতক্ষণ সময় থাকে আমরা নিচের দিকে নামতেই থাকবো, নামতেই থাকবো। এটা ভালো ছিল এই কথাটা বলার জন্য। আর নেগেটিভ মার্কের ব্যাপার আসলে অতটা হ্যাঁ হাইক্স না। যারা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে বলেন। কেউ কেউ বলে যে ভাই একদম যা পারবা তাই, একদম আর কোনো দেখানো যাবে না। এটা এখন আরেকটা কথা হবে, কাটমার্ক তো হচ্ছে পরীক্ষার হলে এটা নির্ণয় করা যায় না, ঠিক না? এখন হুম। কাটমার্ক কি বেশি হবে না কম হবে এটা তো আমি তখন এক্সাক্ট মানে ভাবতে পারবো না। এখন আমি যদি নিজে মনে করলাম যে হচ্ছে কাটমার্ক বেশি হবে এই জন্য দাগালাম বা কম দাগালাম, ওটা তো হচ্ছে তখন বোঝার মতো ইয়া থাকে না। মেইন কথা যারা তো পাবলিকে চান্স, এই, হ্যাঁ আপনি বলেন বলেন। হ্যাঁ বলেন বলেন। বলতেছিলাম যে যারা পাবলিকে চান্স পাবে, এর মধ্যে এইটুকু একটা মানে শক্তি তৈরি হয়ে গেছে যে আমি যদি 4টাও আন্দাজে টিক মারি আমি একটা ঠিক করতে পারবো। তিনি পারবো না পারবো না, এটাই বললাম সে যারা পাবলিকে হচ্ছে চান্স পাওয়ার মানে মোটামুটি যোগ্যতাই পড়ছে। আসলে কম। মানে 4টার মধ্যে প্রেডিকশন ঠিক করতে পারবে না, কেমন একটা 4টা কোশ্চেন দিয়ে একটা কোশ্চেন ঠিক হবে না, এরকম প্রেডিক্ট করতে তাহলে লাভটা কি হলো? এটুকু ট্যাক্ট তো খাটাতেই হবে না। মুখস্থ তো সবাই করে, এখন ট্যাক্টফুল কয়জন? ট্যাক্টফুল জিনিসটা তো অনেক কাজে দেয়, এগুলো হলো হিডেন ট্রিক, এটা নর্মালি কেউ শেয়ার করে না। আপনি শেয়ার করে দিলেন যে যতক্ষণ পর্যন্ত প্রেডিকশন কাজে লাগবে ঠিক মারো, সমস্যা নাই, 4টার মধ্যে একটা হবেই, এই আর জিনিস ভাই আমিও ধরি। আমি বলি কনফিউজিং প্রশ্নের উত্তর হয়তো 2টার মধ্যে থাকে, এমন কিন্তু এক্স্যাক্টলি, হয় না। তো 50-50 একটা চান্স। যেটা একদম একটু মানে অদ্ভুত থাকে যেটা হবেই না, তাহলে ওটা বাদ দিলে তো বাকি থাকে 3টা। আর হুম। একটু যদি হচ্ছে ভাবা যায় তখন একটা বাদ দেওয়াই যায়, তখন সেই ভাবনা আর কি দেয় আর কি। এই তো টোটাল সবার কথা শুনলাম, ভালো লাগলো যে কার প্রেডিকশন কিভাবে আগায়। জাবিতে চান্স পাওয়ার পর জাবির প্রিপারেশন ছাড়া, এই ব্যাপারটা বেশ অদ্ভুত এবং মজাদার একটা ব্যাপার। মানে জাবির প্রিপারেশন ছাড়া জাবিতে, তাও মানে এখান থেকে কি বলতে, ভাইয়া আমি এতই ভয় পাইতাম যে রাস্তায় ট্রাই করা, আর আমি ভাবলাম এটা হবেই না, এত কম সিট, আর সেকেন্ড টাইম আবার এত হবেই না। আমি কোশ্চেন ব্যাংকও কিনে নাই, কিছুই করি নাই, শুধুমাত্র এই জন্য ভয়ে। অসম্ভব ব্যাপার। আমি পরীক্ষার আগে আমার করি মিউট করলে এই সমস্যা হবে না, মিউট করলে, হ্যাঁ বলেন। যাওয়ার পথ মানে যে কজনের সাথে দেখা হয়েছে সবাই সেকেন্ড টাইমার। এটা হচ্ছে আরেকটা মানে কি বলছে, যে সবাই সেকেন্ড টাইমার
আপু একটু মিউট করি, মিউট না করলে এই সমস্যাটা হচ্ছিল। হ্যাঁ বলেন, আপনি বলেন বলতে। এটা একটু আর কি যে মানে আশেপাশে যারা আছে যার দিকে তাকাচ্ছে সবাই ভাবতেছে যে আমি সেকেন্ড টাইমার, তখন মানে নিজের মধ্যে আরো বেশি ভয় কাজ করে যে ওরা তো আরো বেশি টাইম পাইছে পড়ার জন্য, বেশি কি বলবো বেশি নলেজ আছে। তো এটাও আরেকটা মানে নিজেকে ডিসকারেজ করার মতো ব্যাপার যে আচ্ছা হবে না তো জানি যাই। এই তো কনফিডেন্স ইজ দ্য ফ্যাক্ট। আর কনফিডেন্ট কই থেকে আসে? পরিশ্রম থেকে। আমি ঘুরে ফিরে যেই কথাই বলি ওটাই, পরিশ্রম বেশি করলে কনফিডেন্ট চলে আসে, তারপরে জিনিসগুলো ডিমোটিভেট করে। আশেপাশে সব সেকেন্ড টাইম, 90% সেকেন্ড টাইমার চান্স পাই, বাট আমি যদি এখানে বলি ফার্স্ট টাইমার আপুই আছে জাবিতে সেকেন্ড পজিশন। তো এক্সাম্পল দেখানোর জন্য অনেক কিছু আছে, মানে এখানে আমরা সবাই আসি প্রায়, মানে 100-র মধ্যে সবাই আসে, মিডিয়ামও আছে, মানে মানে একদম সব পর্যায়েরই আছে। আমি যদি বলি যে সাবজেক্ট আরো দূরের মেরিট থেকেও পাবে, তো আমরা অনেক রিলেভেন্ট মেরিটের মধ্যে আছি বলতে গেলে। আমরা বলতে আপনারা, আপনাদের মিন করতে ব্যাপার। তো যাবি না, এত হাইকস নেওয়ার কারণ নাই। বেসিকটা ভালো রাখতে হবে, বেসিক দিয়ে আগাইতে হবে, ট্যাক্টফুল হইতে হবে। এই জিনিসটা হইলে সব জায়গাতেই সম্ভব, যে কোনো ভার্সিটিতেই সম্ভব। আর এখানে মানে যাবিতে হইছে, চবিতে অগ্রিম শুভকামনা, জাস্ট বলার কিছু নাই। কারণ চবির কোশ্চিন পানি পান্তার মতো, কোশ্চিন ব্যাংক থেকে রিপিট করে, যদি রিপিট না করে ব্যাকআপ প্ল্যান আছে আমাদের, মানে জিনিস ভাবে সাজানো হয়েছিল। যাই হোক, এই তো ব্যাপার। আর কেউ কোনো কিছু বলতে চাইলে বলতে পারেন, অথবা অনেকক্ষণ ধরে কথা হলো আপনাদের সাথে, মানে কিছুটা সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলাম। ইটস আ কাইন্ড অফ যে মনে লাগে স্টুডেন্টের সাথে টাইম স্পেন্ড করা হচ্ছিল। বাট এখন না, এখন আপনারা আমাদের, আমাদের না বলতে আমার সমকক্ষ, তো তাদের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো একটা ব্যাপার, মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে যে কিছুদিন আগে স্টুডেন্ট ছিল 1 ঘন্টা আগে, এখন সমকাতারে পাবলিক জ্ঞান, এরকম একটা ব্যাপার স্যাপার কাজ করতেছে। আর যদি কারো কোনো কিছু শেয়ার করার থেকে বা বলার থেকে বলতে পারেন। আমরা প্রায় আর 5 মিনিটের মতো আছি, তারপর ক্লোজ করবো, এই আর কি। যে কেউ কোনো। ভাইয়া আপনার একটু প্রশংসা করব, যেটা হচ্ছে না করলেই হয় না। কারণ হচ্ছে আমি অনলাইনে না আরো একজনের কাছে ভর্তি হয়েছিলাম, বাট আমি নাম বলবো না, খুবই বাজে পড়া। তো তখন হচ্ছে গিয়ে এই তো পরে হচ্ছে যে আপনার কাছে যেটা দেখছি যে আপনাকে যদি আমি রাত 3টা বাজে 4টা বাজে মেসেজ দিয়ে বলি যে ভাইয়া আমাকে একটু বুঝাই দেন, মানে আমি নিজেই অবাক হই যে এই মানুষটা কি ঘুমায় না, এই মানুষটা কি এত মানে তাড়াতাড়ি মেসেজ সিন করে। মানে কি বলবো, আমার মানে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে মানে এত প্রেশার নিয়ে স্টুডেন্টদের কেয়ার করা, তারপরে এত সুন্দর করে বুঝানো, মানে আপনার কাছে কোনো কোশ্চেনও করা লাগে না ভিডিওতে, আপনি নিজেই বলে দেন যে তোমাদের এটাতে এটাতে সমস্যা আছে, এই জন্য আগে থেকে কোনো কোশ্চেন করার প্রয়োজন পড়ে না। মানে আমার এই জিনিসটা আপনার খুবই ভালো লাগছে যে মানে তারপর আপনি একদিন জ্বর নিয়েও আমাদের ক্লাস নিচ্ছেন, আমি অবাক হয়ে গেছি যে বাংলা ক্লাস জ্বর নিয়ে ছিল পরে 2.5 ঘন্টার। ক্লাস নিচ্ছে। বাংলা ক্লাসটা ছিল সেটা আড়াই হ্যাঁ ঘন্টার হ্যাঁ ছিল, হ্যাঁ, ফুল বাংলা একদম ক্লাস রিভিউ। ছিল ওইটা, আমি নিজে অবাক হয়ে গেছি, থামে না কেন ভাই? আমাদের নিজেরই কষ্ট হয়ে যাচ্ছে, মানে থামেই না। পরে মানে এটা খুবই আপনার খুবই প্রশংসা করার মতো একটা ব্যাপার, আমি পুরো আপনার ফ্যান হয়ে গেছি একদম এটার পর থেকে। আর আপনি তো আপনার পড়ার ব্যাপারে বলার নাই, খুবই খুবই ভালো পড়া এটাই। এই তো টোটাল ব্যাপার ছিল। এই তো টোটাল ব্যাপার ছিল। থ্যাঙ্কস ফর অ্যাপ্রিসিয়েটিং। কি বলবো, জিনিস আছে হলো, আমি ফিল করি আমি যখন ভার্সিটিতে আসছি, একটা হলো পাম দেওয়া, আর একটা হলো অ্যাপ্রিসিয়েট করা। দুটো জিনিস ডিফারেন্ট। কি যেটা আপনি জীবনেও করেন না, ওটা হাইকস নিয়ে বলে, এটা হলো পাম দেওয়া। আর যে সেটা সুন্দর করে গুছায় বলা, এটাকে বলে হলো অ্যাপ্রিসিয়েট করা। এই অ্যাপ্রিসিয়েট আর পাম দেওয়া, এই দুইটার মধ্যে অনেকে গুলাই ফেলি। মানে রিলেভেন্ট যদি বলে, যেটা কাটাই কাটাই করছে কেউ, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা। বলছিলেন সবগুলো মানে কাটাই কাটাই মিলছে, একটাও বেশি বলা ছিল না। তো সেই জন্য বললাম যে থ্যাঙ্কস ফর অ্যাপ্রিসিয়েটিং। মানে সব জিনিসে আমি ট্রাই করি যে মানুষ যেভাবে ভাবে আমি একটু অন্যভাবে ভাবি না, এক্সেপশনাল হওয়ার চিন্তা। এক্সেপশনাল না হলে, আবার বলতেছি, এই যে অ্যাডমিশনে মানে চান্স পেলেন না, এখন পাবলিক এন্ডের মধ্যে আপনারা আবার সবাই সমান, একদম সমান। এবার সবার মধ্যে কিসের প্রচেষ্টা তৈরি হবে? আমি কিভাবে পাবলিক হিসেবে এক্সেপশনাল হব, অন্য রকম হব। মানে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই প্রতিযোগিতার শেষ নাই। এটা মেনে নিয়েই মানে আগাইতে হবে যে জন্য জন্মগ্রহণ করছি, আমি ভালো কিছু করব, আমি আমার বাবা মাকে সুখী রাখবো, ভবিষ্যৎ পরকালের জন্য কোনো কিছু করব। তারপর আল্লাহ তো সকল মানুষের মরণশীল, এটা আমরা জানি। হচ্ছে আমরা সবগুলো আয়াতকে অস্বীকার করলে একটাকে অস্বীকার করতে পারবো না। তো এইভাবে জীবনকে সুন্দর করে নাচার উপায় নেই। এই মানে কাজের ব্যস্ততার মধ্যে যদি আপনি মানে মানসিক প্রশান্তিটা খুঁজে পান, যেরকম আমি যদি বলি, আমি যদি ঘুম বাদ দিয়ে ঘুমও এত কম পারি, চোখ মুখ মনে হয় কালো হয়ে গেছে এই জন্য। আমি গত 3 দিন ধরে ঘুমাই নাই, ঢাকা গেছিলাম, ল্যাপটপ নিলাম, ওই দিন ঘুমাই নাই, কালকে রাতে আগের দিন ঘুমাই নাই। তারপরে এতগুলা মেসেজ আমি দেখে জাস্ট ভাবতেছি আমি এদের কেমনে রিপ্লাই দিব, সব তো শেষ, এখন আমার কি হবে, কেমনে রিপ্লাই দিব। তো তাও রিপ্লাই রিপ্লাই কমপ্লিট করলাম, এখন আবার 200 পেন্ডিং হয়ে আছে।
1 ঘন্টা কথা বললাম, 1 ঘন্টা রিপ্লাই দিলে জিনিসটা কভার হয়ে যেত। ভাবলাম ওইটা ইম্পর্টেন্ট, আই নো, বাট ওইটা হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট যে যারা আমার কাতারে আসে তাদের সাথে কিছু সময় শেয়ার করে নেওয়া। আর কারো কোনো কিছু শেয়ার করার থাকে বলতে পারেন। প্রায় 1 ঘন্টা ধরে আমরা কথা বলতেছি, অনেকক্ষণ। মনেই হলো না যে 1 ঘন্টা হয়েছে, শুনতে ভালোই লাগতেছিল কিছুটা। ওয়ান কাইন্ড অফ কি বলে মানে বাতাসের মতো। গায়ে লাগলে সবসময় ফিল করায় যে কখনো বিরক্ত লাগে না, ইটস এ কাইন্ড অফ। আর যদি কেউ কোনো কিছু বলতে চান, শিওরলি ইউ ক্যান। ভাই আমি একটু বলতে চাই। হ্যাঁ, শিওর। ভাই বলতেছিলাম যে মানুষের ফিতরাত বা স্বভাবই হচ্ছে এমন যে কারো কাছে যদি উপকার পায় তার কাছে এমনিতে যায়, অন্যকে বলুক বা হুম, না হুম। বলুক। ঠিক আছে, তার কাছে যা বললাম যে আপনার ইউটিউব চ্যানেলটাই হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। আপনি একটা ভিডিওতে বললেন নাই যে একটা সাবস্ক্রাইব করার জন্য, আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে 1000 প্লাস হয়ে গেছে। ক্লাস যেগুলো যে কোয়ালিটি ফুল, তাই এই হচ্ছে এই সাবস্ক্রাইবার দেখে বোঝা যায়। তাছাড়াও যদি ওইটা না বলি যে হচ্ছে এত মেসেজ, আরো তো অনেক বড় বড় সিনিয়র টিচার আছে, অনেক ভালো পড়ায়। বাট আপনার পড়াটা অন্যরকম, সেজন্য হচ্ছে আমরা হচ্ছে আপনার কাছে আসি বা আপনার কাছে সমস্যার কথা বলি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি যেভাবে পড়াচ্ছেন এভাবে যে পড়াতে থাকেন, ইনশাল্লাহ আপনি নিজেও ভালো করবেন আর আমাদের মতো স্টুডেন্টদের দোয়া অগণিত পাবেন ইনশাল্লাহ। তো দোয়া করি ভাই, আপনি সবসময় এভাবে থাকেন আর অন্তরের মাশাআল্লাহ। জন্য কখনো অহংকার না আসে, সেটাই একদম না। আল্লাহর কাছে দোয়া করি আপনি সবসময় থাকেন ভাই। দোয়া রইলো ইনশাল্লাহ। ওই যে মাথায় রাখবেন যে আমি বাবা মাকে খুশি করব, দেখবেন অহংকার কখনো আসবে না। নিজের বাবা মাকে খুশি করার মধ্যে যে এতটা শান্তি, লাইক আমি যদি কিছু ছোট জিনিস শেয়ার করি, কারণ আমি আমার স্টুডেন্টের মধ্যে এগুলো শেয়ার করতাম না, এখন যেহেতু সমকাত বলতেছি যে ইটস এ কাইন্ড অফ। আমি বাসায় গেলাম, বগুড়া গেলাম, যাওয়ার পর আমি জাস্ট আম্মুরে বলছি তোমার কি প্রয়োজন। আম্মু মানে বলে না তো কোনো কিছু যে আমার এটা লাগবে এটা লাগবে, বলি তোমার কি লাগবে, বলে না তো আম্মুর যা পছন্দ। এরকম আমি জাস্ট একদিনে বেরোইছি, আমি বললাম আমি একটু বাইরে থেকে আসি, বলতেছে কই জাস্ট আজকে আসলি, একটু রেস্ট নেই। আমি বললাম আমি জাস্ট আসতেছি না। তো ওই আমি 8 থেকে 10 হাজার টাকার মতো আম্মুর যা যা পছন্দ করে খাবার, আমি আচ্ছা কেউ বলতে পারে এটা অপচয় ভাব নেওয়া, বাট না, এটা আমার কাছে অপচয় না। তাকে যে তার যে জিনিস আমি ওয়েস্ট করতেছি না, এটা আমার কাছে একটা শান্তি লাগতেছে, এটা আমার কাছে অপচয় না। তো আম্মু যত যা পছন্দ করে, যত যা লাগবে মানে এভরিথিং। আমি যদি ফলের দোকানের কথা বলি, একটাও বাকি রাখি না, সবগুলা নিয়েছিলাম। মানে যত যা আম্মু পছন্দ করে, আইসক্রিম চকলেট সব নিয়ে এরকম নিয়ে আসছি। আম্মু বলতেছে এইগুলো কি কি হয়েছে না হয়েছে। তো উল্টা তো আমার ঝাড়লো কিছু, চুপচাপ গেট লাগায়া আমি আমার মতো মানে শুনিনি, আমি কথাই শুনতেছি না এরকম। তো ব্যাপারটা হলো নিজের বাবা মাকে যদি সুখী রাখেন, হ্যাপি করেন, আপনি এতটা স্পিডে আগাইতে পারবেন, 10 গুণ স্পিডে বুস্ট হইতে পারবেন। এটার এক্সাম্পল আমি। কেউ মানুক না মানুক এটা আমি মানি। মানে নিজের বাবা মাকে প্রথম মানে তাদের হাসি মুখ দেখার মানে ট্রাই করতেন। আমি বলতেছি আবুকেই বলছিলাম যে মিম আবুকে যে এখন আপনি আপনার আম্মুর মুখের দিকে তাকান, তার হাসিটা দেখেন, এরকম হাসি আপনি জীবনে কখনো দেখেন না, এরকম শান্তি কখনো ফিল করেন না। তো এই জন্য হলেও আপনি চান্স পান। এটা আমি গত মানে এরকম টাইপের একটা ভিডিওতে বা ক্লাসে বা এরকম একটা টাইপটা বলছিলাম। তো এই জিনিসটা হয়তো আপনারা ফিল করতে পারছেন। বাকি নেক্সট ভার্সিটি ওইগুলোতে আরো ভালো কামনা করতেছি। কারণ এখন আপনারা নর্মাল স্টুডেন্ট না, আপনারা ওয়ান কাইন্ড অফ কি তাদের চেয়ে এক কাতার আগায়, মানে কনফিডেন্টের দিক থেকে, পড়াশোনার দিক থেকে অনেক থেকে আগায়, একটা ট্যাগের দিক থেকে আগায়, পরিচয়ের দিক থেকে আগায়। তাও নর্মাল কোনো ভার্সিটি না, গুচ্ছের মধ্যে কোনো নাই, জাহাঙ্গীরনগর, যেটা সবার কাছে হাইটস আছে। এই তো অনেক। কেউ যদি দুই একটা কথা বলি, এরপর আমরা ইনশাল্লাহ ক্লোজ করবোই, মানে শান্তিপূর্ণ ভাবে যেভাবে হচ্ছিল আর কি। হ্যাঁ, আর কার কোনো কিছুর বলার, কার যে কোনো কিছু, আমার কথা শোনা যায়? আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় প্রায় সবাই আমাদের মোটামুটি কথা বলে ফেলেছি। ওই জুনিয়রদের জন্য একটাই কথা যে ভাইয়া বা আপুরা, তোমরা পরিশ্রমে ফোকাস না করে তোমরা এইটাতে বিশ্বাস করো যে আমি হার্ড ওয়ার্ক করবো, হার্ড ওয়ার্ক করার জন্য আমার জন্ম হয়েছে, বাবা আমাকে ভালো রাখার জন্য জন্ম হয়েছে, আমি সবার দোয়া শুভকামনা নিয়ে মারা যেতে চাই। সফলতা এটা আপেক্ষিক একটা ব্যাপার, এটা অটোমেটিক্যালি আসবে, এইটার জন্য হাহাকার করতে হবে না। মানে ব্যাপারটা এরকম যে আমি যদি আমার এক্সাম্পল দিই যে ইউটিউবে যদি আমি promotion পাইছি, অনেকে বলে যে আমি মানে টাকা কামানোর জন্য আমি ভিডিও করতেছি, এইটা সেটা ডলার আসবে। বাট আমি বলি আমি ডলার কি করতাম, আমার তো একটা পরিচয় লাগবে। তো আমি আমার কাজ করে যাচ্ছি, আমি কখনো ওইদিকে ফোকাস করি নাই। বাট ওইদিকে যা আসতেছে মোটামুটি খারাপও না, মানে অ্যাজ এ বিগিনার হিসেবে। তো এটাই আমি এক্সাম্পল দিতে চাচ্ছিলাম যে তুমি হার্ড ওয়ার্কে ফোকাস করো, সফল
এটা 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 একটা আপেক্ষিক ব্যাপার, এটা বাই প্রোডাক্ট ডেরিভেটিভ। আমরা যেহেতু সায়েন্সে ছিলাম, বাই প্রোডাক্ট ডেরিভেটিভ জিনিসটা বুঝতেইছি, সাল সংশ্লেষণে যেটা ছিল অতিরিক্ত। আচ্ছা যাই হোক, এই তো বলে আর 2 মিনিটের মধ্যে আছি, 5টা 17 বাজে গিয়ে ক্লোজ করবো, 3 মিনিট বলতে গেলে। হ্যাঁ, আর একটা ব্যাপার যে হ্যাঁ। আমরা যে চীনে যে রাজশাহীর জন্য আমরা যে কোশ্চেন ব্যাংক সলভ ও করলাম, আমি আমি যখন আমরা প্ল্যানটা দেখি, আমি তো না এতটুকু সম্ভব না, পারবো না, হবে না। কিন্তু পরে আর কি ট্রাই করলাম, আমি যখন শেষ করছি তখন মনে হচ্ছে যে এটা কিভাবে হয়, কারণ আমি দিনের জন্য যখন করছি তখন অনেক টাইম লাগছে। পরে এটা আসলে অনেক হেল্প করছিল, কারণ মনে হচ্ছে যে না, এই যে আমরা যে ট্রিপ বলতেছি যে প্রিপারেশন ছিল না, হয়ে গেছে, এটা তো আসলে কথা না। কারণ আর না কখনো করছি এই বা যে মনে হচ্ছে আইডিয়াটা আসা যে না এটা হইতে পারে, এটা তো আসলে ছিল না অবভিয়াসলি। এই যে বারবার বলি কোশ্চেন ব্যাংক সলভ, আইডিয়া ব্যাংক সলভ করলে আইডিয়া পাওয়া যায়। আমি কমন না পাইলেও আইডিয়া পাবো যে কোনটা টিক মারলে কি হবে না হবে। আর এই যে আপনারা 6 দিনে শেষ করছেন কোশ্চেন ব্যাংকটা, আপনাদের আমি জানি এই চাপ নেওয়া হয়ে গেছে, এখন সবকিছু সম্ভব। কেউ যদি বলে 1000 পেজের বই 5 দিন, আরে কোনো ব্যাপার হইলো? এটা আমার জন্য ইজি ইজি একটা ব্যাপার। এই চাপ নেওয়ার ক্ষমতা তৈরি হওয়া খুব প্রয়োজন। আমি ভাবলাম চাপও ভালো কোনো কিছু হোক, এই জন্য এই কাজটা করছিলাম। আর আমি অনেকে এই জিনিসটা অসম্ভব ভাবে, আমি সম্ভব ভাবে, কারণ ওই যে বললাম না, মানুষ নিজের সাইকোলজি থেকে কথা বলে। আমি একটা বই 500 পেজের বই একদিনে শেষ করতে, এটা কেন পারবে না ভাই? কি হয়েছে এরা, মানে কি এরা তো, আমিও ভাত খাই এরাও তো খাই, পারবে না কেন? মানে এইরকম সেন্সে আমি বললাম ওকে ফাইন, 6 দিনেই দিব। বাট রুটির ক্ষেত্রে তো তার করি নাই, এটা একদম 20 দিনের একটা ফুল প্ল্যান। আসলে রাবির ক্ষেত্রে আমার কাছে টাইম ছিল না, কোনো উপায় নাই, তো ওর মধ্যে কভার আমার করতেই হবে। আর সর্বোচ্চ যেটা রিলেভেন্ট, সবথেকে বেশি কমন আসে ওইভাবেই করতে হবে। তাই প্রেশার সবের জন্য তো এই প্রেশারটা নাই। ইনশাআল্লাহ অনেক ভালো কোনো কিছু হবে। এই তো সবার জন্য শুভকামনা। আর কি কেউ কোনো কিছু বলো লাস্টে? সবার জন্য আবার ফ্লোর ছেড়ে দিলাম আমি এখানে, বারবার ছেড়ে দিচ্ছি কারণ সম্মুখ আছে, এখানে বারবার ফ্লোর ছাড়তেছি, আমি নিজে থেকে আর কি বলতেছি। আপু, আপু আপনি কি আছেন? মিম আপু, আই থিঙ্ক। জি ভাই আছি। আচ্ছা, আপনি নাকি কিছু বলে শেষ করে দেন, আমরা অনেকেই কথা বললাম। অ্যাজ আ ফিল লাইক এরকম যে দুনিয়াটা দেখবে আর যে কোনো কিছু দেখবে। হ্যাঁ, ওই যে বললাম আগে একটা দেখবে কে, মিম আপু, জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে। ও আচ্ছা আচ্ছা, আপু বলে শুনি। এইরকম একটা কাজ করবে সবার মাঝে। তো আপনি মানে ফার্স্ট দিয়ে কোনো কিছু বলে শেষ করে দেন, আমরা সবাই কথা বলবো, দেন হ্যাপিলি জিনিসটা কমপ্লিট করবো আর কি। যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো একদম শেষে এই বলার থাকবে যে আম, যে সাফল্য পরিশ্রমের জন্যই আসলে সাফল্য এসেছে, এবং মামার দোয়ার জন্য অবশ্যই। তো এই মানে পুরো বিষয়টাতেই আসলে পরিশ্রম করতে হবে, নিজেকে বুঝতে হবে, প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে নিজের কোথায় ল্যাকিং আছে, কোথায় কিভাবে করতে হবে, কিভাবে করলে আমি আগাতে পারবো। এন্ড কিছু মিডিয়া আমাদের দরকার, যারা কিনা মানে তাদের নিজেদের লাইফে থেকে মানে তাদের কিছু জিনিস আমাদের কাছে শেয়ার করবে, যেটার মাধ্যমে আমরা, তো ওইভাবে করে যদি আমরা আগাতে পারি, নিজেকে একটা রুটিনের ভিতরে নিয়ে নিজেকে সুন্দর মতো শৃঙ্খলার সাথে যদি আগাতে পারি, তাহলে অবশ্যই সফলতা দরকার। এবং হচ্ছে মানে যে কোনো কিছু, মানে যে কোনো পজিশনে, যে কোনো সিচুয়েশনের জন্যই নিজেকে আসলে প্রিপেয়ার রাখা উচিত। মানে যা কিছু হয়ে যায় যে এখানে আমি হতাশ, আমাকে দিয়ে কিছু হবে না, না ব্যাপারটা আসলে এরকম না। আসলে আল্লাহ তাআলা মানে আসলে উনি একমাত্র জানেন যে আমাদের জন্য কল্যাণকর। তো ওইটা মানে আমরা হালকা ছেড়ে দিই, পরিশ্রম করতে থাকি, এটাই সবার জন্য বলার। যে যাদের যাবিতে হয় অনেকেই দেখলাম যে মন খারাপ করছে, প্রিপারেশন না নিয়ে হচ্ছে মানে দেখা যাবে যে এরা বলবে যে এরা আসলে মানে মিথ্যা কথা বলতেছে, ব্যাপারটা এরকম। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না, পরিশ্রম একদমই যে প্রিপারেশন ছাড়া, আমরা যে একদমই পড়ালেখা ছাড়া চান্স পেয়েছি, ব্যাপারটা কিন্তু এরকম না। সবগুলো আনবাজে লাগিয়ে চান্স পেয়ে গিয়েছি, ব্যাপারটা এই এরকম জিনিসটা না। ঠিকভাবে যাবে, তো পরিশ্রম, প্রচুর পরিশ্রম করছি, জি ভাবি রাবি ঠিকভাবে যাবে তো সবাই যেটা করে সেটা আমরা করি, এইটা আর কি ফোকাস করা ছিল। জি এটা আমি বললাম যাতে অনেকে বলবে ভাইয়া বলছে আমরা কোনো না পরিশ্রম করছি ভাই, বাট যাবিকে ফোকাস করে না, মানে ওই প্যাটার্নকে ফোকাস করে না। জি যাবিকে ফোকাস করে বলে আরো কত জি পজিশনে থাকবে, কত জিনিসটা ভাবা হয়। তো আমরা বলছিলাম যে যাবিকে ফোকাস করা হয়, বাট পরিশ্রম আমরা করি। যাবির কোশ্চেন ব্যাংকে সলভ করলাম, 7টা দিন ঘুম নাই, কোনো কিছু নাই,
তো আমি হার্ড ওয়ার্ক আমি কি পেইড অফ হবো না? কারণ হার্ড হার্ড কোনো বেইমানি করে না, এটা তো মানে চিরন্তন রিনিউয়েবল ফসল। এটা আর কি ব্যাপার, পরিশ্রম করছি বাট এটা কেন্দ্র করে না আমি পরিশ্রমটা কি করছি। হ্যাঁ, এখন আপনি এর সাথে অ্যাড করেন। কিছু সিনিয়রদের ভাষ্য মতে যে যে চাবির প্রশ্ন একদম মঙ্গল গ্রহ থেকে উঠাই দেওয়া হয়, ব্যাপারটা আসলে এরকম না। যে যদি মঙ্গল গ্রহ থেকে উঠাই দেওয়া হতো, মানে আমাদের যে চাবির কোশ্চেন প্যাটার্নটা হয় ওইটা আসলে আমাদের যে যোগ্যতা অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য ওইটাই মাপার জন্য হয়তো বা মানে ইয়াটা একটু প্যাটার্নটা আলাদা হয়, কিন্তু অতটুকু যদি আমাদের যোগ্যতা না থাকে তাহলে আসলেই তো আমরা পাবলিক একটা ভার্সিটিতে পড়ার যোগ্যতা রাখি না। তো আমরা যারা যারা পরীক্ষা দিয়েছি কারো কাছে কঠিন লেগেছে হয়তো বা সে ওইভাবে পড়েনি, আবার কারো কাছে প্রশ্নটা সোজা লেগেছে হয়তো বা সে এর চেয়ে আরো বেশি কঠিন কিছু পড়েছে, এর জন্য সে এক্সপেক্ট করতেছিল যে আরো কঠিন কিছু হবে। দিন শেষে মানে প্রশ্ন কঠিন আর প্রশ্ন সোজার জন্য না, মানে আমাদের যোগ্যতাটা বিচার করার জন্য। তো সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা ভার্সিটিরই নিজস্ব কিছু প্যাটার্ন থাকে, যেমন ঢাবির যেমন চবির। তো আমরা প্রথম থেকে যেহেতু সবাই ঢাবিকে ফোকাস করেছি, তো আমাদের কাছে একটু জাবিটাকে একটু অন্যরকম লাগতেই পারে, কিন্তু তার মানে এই
এখন দেখেন তো, এখন যদি আর শোনা না যায় তাহলে মনে হয় এটা এখানেই শেষ করতে হবে, লাস্টে ক্রপ টপ করে দিতে হবে। আর তো কোনো উপায় পাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমার